Assalamu alaikum warahmatullah. Hope you are doing well. This is the solution video for the worksheet on chapter forces. So I will try to explain all the questions so that it connects with the previous chapter motion. So inshallah, let's start. So first start with the MCQs. The number one, the diagram shows only two horizontal forces acting on a trolley, that is acting on the trolley that is accelerating at 0.12 meter per second square. What is the mass of the trolley? তাহলে আমাদের এখানে কি পয়েন্টগুলো আমরা একটু মার্ক করে নিই আগে এই কোয়েশ্চেনের জন্য। তাহলে এখানে যেটা বললো দুইটা হরিজন্টাল ফোর্সেস আছে আর অবজেক্টটা অ্যাক্সিলারেট করতেছে আপনার 0.12 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে অ্যাক্সিলারেশন আমাদের দেওয়া আছে এটা 0.12, তো আমাদের মাসটা বের করতে হবে এই ট্রলির, না? আচ্ছা, তার দেওয়া আছে দুইটা হরিজন্টাল ফোর্সেস, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 3.6 নিউটন টুয়ার্ডস দ্য রাইট আর 3.6 নিউটন টুয়ার্ডস দ্য লেফট। তাহলে আমরা এই ট্রলির উপর হরিজন্টাল যে দুটো ফোর্স আছে ডেফিনেটলি তাদের রেজাল্টেন্ট ফোর্স আমরা কী করতে পারবো, বের করতে পারবো, মানে একটা মাইনাস আর একটা যেহেতু অপোজিট ডিরেকশন। তাহলে আমরা যদি 6 মাইনাস 3.6 করি, 6 নিউটন মাইনাস 3.6 নিউটন, তাহলে বেসিক্যালি আমরা রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছি হচ্ছে 2.4 নিউটন। আর রেজাল্টেন্ট ফোর্সের একটা ইকুয়েশনে কিন্তু আমরা জানি, তাহলে 2.4 হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স, আর রেজাল্টেন্ট ফোর্সের একটা ইকুয়েশন যেটা আমরা ইন টার্মস অফ মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন বলি সেটা হচ্ছে কি ma। তাহলে এখান থেকে আমরা ম্যাসটা বের করে নিই, সাবজেক্ট বানাই। তাহলে 2.4 ডিভাইডেড বাই অ্যাক্সিলারেশন কত বললো 0.12। তাহলে এটা করলে আমরা পাচ্ছি কত 20 কেজি। তাহলে মাসটা ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে আমাদের ম্যাসটা অলরেডি সলভ, কিন্তু আনসার হচ্ছে সি। তবে আমি আরও কিছু কথা এখানে অ্যাড করতে চাই কনফিউশন না হওয়ার জন্য বা আরও বেসিকগুলো যাতে ক্লিয়ার হয়। এখানে এই দুটো ফোর্স ছাড়া কি আর কোনো ফোর্স নেই? আছে। ধরেন এখানে ওয়েট তো 100% থাকবেই, ওয়েট আপনি ইগনোর করতে পারবেন না যে কোনো অবজেক্টেরই। আর ওয়েটটা কোন দিকে করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। যেহেতু সারফেসের উপর আছে, তাহলে সারফেসের সাথে থাকার কারণে, কন্ট্যাক্টে থাকার কারণে একটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স থাকবে যেটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার, ভার্টিক্যালি আপওয়ার্ডস এই সিচুয়েশনে। তাহলে এই দুইটা ফোর্সের কথা মেনশন করে নেই কেন? কারণ দরকার নেই, কারণ তারা ব্যালেন্স। তারা বলেই দিছে অবজেক্টটা ট্রাভেল করতেছে হরিজেন্টালি, ঠিক আছে, অ্যাক্সিলারেট করতেছে হরিজেন্টালি, এই ফোর্সের কারণে অ্যাক্সিলারেট করতেছে। তার মানে এই দুইটা ফোর্স ডাব্লিউ আর এন অলরেডি তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার। তাহলে তারা একজন একজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে কোনো উপরের দিকেও যাবে না, ট্রলিটা নিচের দিকেও যাবে না, এই জন্য তাদের কোনো ইম্প্যাক্ট এই জায়গায় কি নাই। তাহলে যখনই আপনার শুধু হরিজন্টাল মোশন নিয়ে আপনারা কাজ করবেন বা যে কোনো একটা ডিরেকশনে মোশন কাজ করবেন, তাহলে ধরে নেবেন বা মনে করবেন বা যেটা ট্রু সেটা হচ্ছে বাকি ফোর্সেসগুলো আসলে একটা কী করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়। এই জন্যই ওই ফোর্সেসের কথাগুলো এখানে আসে না, কিন্তু 100% এখানে কি ফোর্সেস কি আছে। তাহলে এরপর আমরা নাম্বার 2তে যাই। নাম্বার 2টা কিন্তু আমাদের সিটি সিলেবাসে নাই এবার, তাহলে নাম্বার 2টা আমরা এখানে ইগনোর করবো। তারপর নাম্বার 3তে যদি যাই, ভেরি গুড কোয়েশ্চেন, খুবই ভালো একটা কোয়েশ্চেন এটা, কারণ এটা এমন একটা টপিককে রিলেট করে, এই যে টার্মিনাল ভেলোসিটির যে কোয়েশ্চেনটা, যেটা বেসিক্যালি কাইনেটিক মানে মোশন আর ফোর্সেস এই দুটো চ্যাপ্টারের একদম বেসিকগুলো কানেক্টেড করে আপনার পুরো টপিকটা কি ডিজাইন করে হবে। যেটা আপনি যদি একদম ভালোভাবে যদি বুঝতে পারেন, তাহলে আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা আপনার মোশন আর ফোর্সেসের যে কনসেপ্টগুলো এগুলো একদম খুব ভালোভাবে ঝালাই হবে। তাহলে আমি একটু সময় নিয়ে বলবো কোয়েশ্চেন নাম্বার 3টা। তাহলে স্টার্ট করি। এখানে কী বললো, স্টুডেন্ট ড্রপস ফ্রম রেস্ট। আচ্ছা, কি পয়েন্টগুলো তারা মার্ক করি। তাহলে ফ্রম রেস্ট থেকে ড্রপ করলো এটা লাইট বল ইন ইয়ার। তাহলে বাতাসের মধ্যে যেহেতু পড়তেছে অবজেক্টটা, তাহলে 100% এটার উপর কী থাকবে, ইয়ার রেজিস্ট্যান্স থাকবে, এবং তারা বলেই দিছে সাম ইয়ার রেজিস্ট্যান্স অ্যাজ ইট ফলস। হোয়াট হ্যাপেন্স টু দ্য ভ্যালোসিটি। আচ্ছা, তাহলে পড়তে গেলে পড়ার সময় তার ভ্যালোসিটি কী হবে, অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বডি ডিউরিং দ্য ফার্স্ট ফিউ সেকেন্ড আফটার রিলিজড। তাহলে অবজেক্টটা যেহেতু রেস থেকে পড়তেছে, আচ্ছা ইয়ার রেসেন্স যেহেতু আছে এখানে, তাহলে ইয়ার রেসেন্স নিয়ে আমরা যে ইনফরমেশনগুলো জানি এগুলো একটু রিকল করে নিই। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি একটা কোয়েশ্চেন যখন সলভ করতে যাবেন, যে ফ্যাক্টরগুলো এখানে বলা থাকবে ওই ফ্যাক্টরগুলো নিয়ে আপনার আইডিয়াটা ক্লিয়ার থাকা উচিত। তাহলে ইয়ার রেসেন্স নিয়ে আপনি যা যা জানেন এগুলো একটু রিকল করেন আগে। আমি একটু পজ দেন ভিডিওটা, পজ দিয়ে তারপর কী করেন, রিকল করেন। এরপরে রিকল করার পর আমি যেগুলো বলতেছি সেটার সাথে ম্যাচ করে নেবেন ইয়ার রেসেন্স নিয়ে ফ্যাক্টরগুলো ঠিক আছে কি না। তাহলে দেখেন আমরা বলতেছি ইয়ার রেসেন্স দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে বেসিক্যালি, একটা হচ্ছে কি স্পিড আর একটা হচ্ছে সারফেস এরিয়া। স্পিড যদি ইনক্রিজ করে কোনো অবজেক্টে,
তাহলে তার উপর এয়ার রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, তাহলে আমরা সোজা কথায় বলতে পারি স্পিড ইনক্রিজেস, এয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজেস, ভাইস ভার্সা। তার মানে স্পিড ডিক্রিজ করলে এয়ার রেজিস্ট্যান্সও কী করবে, ডিক্রিজ করবে। আর স্পিড যখন থাকবে না, বেসিক্যালি তো আপনার উপর কোনো এয়ার রেজিস্ট্যান্সই নাই। এরপরে সেকেন্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়ার সাথে রিলেশনটা কীরকম, সারফেস এরিয়া যদি ইনক্রিজ করে কোনো অবজেক্টের, তাহলে তার উপর এয়ার রেজিস্ট্যান্সও কী করবে, ইনক্রিজ করবে, অ্যান্ড ভাইস ভার্সা। দ্যাট মিনস সারফেস এরিয়া যদি ডিক্রিজ করে অবজেক্টের, তাহলে তার উপর এয়ার রেজিস্ট্যান্স কী করবে, ডিক্রিজ করবে। আচ্ছা, তাহলে এয়ার রেজিস্ট্যান্স নাম শুনে বোঝা যাচ্ছে একটা রেজিস্টিভ ফোর্স, যেটা অলওয়েজ মোশনের অপোজিটে কী করে, অ্যাক্ট করে। তাহলে দিস ইজ দ্য ফ্যাক্টরস, দিস ইজ দ্য পয়েন্টস ইউ শুড নো অ্যাবাউট দ্য এয়ার রেজিস্ট্যান্স। তাহলে এয়ার রেজিস্ট্যান্স মোশনের অপোজিট অ্যাক্ট করে, তাহলে অবজেক্টটা উপর থেকে নিচে পড়তেছে, তবে রেস থেকে পড়তেছে। এটা একটা কি পয়েন্ট ছিল আমাদের, আমরা মার্ক করছিলাম। তাহলে অবজেক্টটা আমি একটু ড্র করি। এটা ধরেন আমাদের অবজেক্টটা রেস থেকে পড়তেছে, রেস থেকে পড়লে তার ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 0। তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি যদি 0 হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্ট, তাহলে আমরা বললাম এয়ার রেজিস্ট্যান্সে কী থাকবে, 0 থাকবে তখন। তাহলে তখন তার উপর অ্যাক্টিং ফোর্সেস কি, একটা মাত্র ফোর্স তার উপর অ্যাক্ট করতেছে, সেটা হচ্ছে কি, ওয়েট, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। আর ওয়েটটা অ্যাক্ট করে কোন দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তাহলে ওয়েটের ডিরেকশন হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ডাব্লিউ। তাহলে এই মুহূর্তে যখন সে রেস থেকে পড়তেছে, তাহলে একটা মাত্র ফোর্স তার উপর কাজ করতেছে, যেহেতু ভ্যালোসিটি 0, সেটা হচ্ছে কি, ওয়েট, কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোনটা হবে, রেজাল্টেন্ট ফোর্স আমরা কীভাবে বের করি, মানে একটা থেকে একটা মাইনাস করে তো বের করি না। তাহলে এখানে তো কোনো ফোর্স নেই, আর অন্য কোনো ফোর্স নেই, তাহলে ডাব্লিউটাই হবে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। তাহলে কিছুক্ষণ আগে নাম্বার 1 কোয়েশ্চেনে আমরা বলছিলাম রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশনকে ইন টার্মস অফ মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন আমরা বলি MA। আবার ডাব্লিউর একটা ইকুয়েশন আমরা পড়ছিলাম, দেখেন তো মনে পড়ে কি না, ডাব্লিউ ইজুয়ালটা আমরা কী বলি, mg বলি না। তাহলে mg ইজুয়ালটা আমরা কি লিখতে পারি, MA। তাহলে ফাইনালি এখান থেকে দুই পাশ থেকে ম্যাস ক্যান্সেল আউট হবে। তাহলে আমরা দেখতেছি ইনিশিয়ালি অবজেক্টের অ্যাক্সিলারেশন হচ্ছে কিসের সমান, কার সমান, জি এর সমান। তো জিকে আমরা কী বলি, একটু রিকল করেন আবার পজ দিয়ে। জিকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, আরেকটা নাম আছে তার, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই যে কোনো অবজেক্টকে যখন আপনি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিলে নিচের দিকে যায়, এই যাওয়ার সময় এই ফোর্সের কারণে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে তার যে ভ্যালোসিটি চেঞ্জ হয়, আর ভ্যালোসিটি চেঞ্জকে আমরা অ্যাক্সিলারেশন বলি। যে অ্যাক্সিলারেশনের ভ্যালু উইদাউট এয়ার রেজিস্ট্যান্স কোনো অবজেক্টের উপর, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রিমেম্বার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যে বারোটা বললাম, এটা কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে, এটা কিন্তু কোয়েশ্চেনে বলে দিবে না কোনো সময়, সিলেবাসে বলা আছে, এটা আমাদের জানতে হবে যে নিয়ার দ্য আর্থ সারফেস যে কোনো অবজেক্টের উপর বেসিক্যালি আর্থের যে ফিল্ড স্ট্রেংথ যে কোনো অবজেক্টের উপর, সেটা হচ্ছে কত, ফিল্ড স্ট্রেংথটা 9.8 নিউটন পার কেজি। এটার আরেকটা নাম বললাম, সেটা হচ্ছে কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর যখন অ্যাক্সিলারেশন বলতেছি তখন বলতেছি কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোথ আর দ্য সেম থিং। যখন আমরা মাস ওয়েট ডেন্সিটি চ্যাপ্টারটা পড়বো, তখন আর একটু কি ডিটেলস বলবো তখন, তবে এতটুকু ইনফরমেশন এনাফ আমার মনে হয়, আপনারা যদি একটু কি ঠান্ডা মাথায় চিন্তা করেন। তো 9.8 নিউটন পার কেজি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে নিয়ার দ্য আর্থ সারফেস 1 কেজির উপর আর্থ কতটুকু ফোর্স দেয়, 9.8 গ্র্যাভিটেশনাল ফোর্স দেয়। তাহলে কারো ম্যাচ যদি 100 কেজি হয়, তাহলে তার উপর কত ফোর্স হবে, 9.8 ইন্টু 100। কারো ম্যাচ যদি 450 হয়, তাহলে 50 ইন্টু 9.8। তো সবার উপর কিন্তু স্ট্রেংথটা পার কেজি স্ট্রেংথটা হচ্ছে পার কেজি, ফোর্সটা হচ্ছে 9.8 নিউটন পার কেজি। আর এই ফোর্সটা 1 কেজির উপর যদি ফোর্সটা কত হয়, 9.8 নিউটন পার কেজি হয়, তাহলে যে কোনো অবজেক্টের উপর অ্যাক্সিলারেশনটা আমরা বললাম কত হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন যে কোনো অবজেক্টের উপর বললাম, যেহেতু ম্যাস ক্যান্সেল আউট হয়ে যায় দুই পাশ থেকে। তাহলে আপনি রিগার্ডলেস দ্য ম্যাস, দ্যাট মিনস হোয়াট এভার দ্য ম্যাস, যে কোনো অবজেক্টেরই এয়ার রেজিস্ট্যান্স যদি না থাকে, আমি আবার বলতেছি লাউডলি, কারণ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন এটা, যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে, রিগার্ডলেস দ্য ম্যাস, যেটাই ম্যাস হোক না কেন, অবজেক্টের অ্যাক্সিলারেশন হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন সময়, যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে। দ্যাট মিনস একটা হাতিও যদি উপর থেকে পড়ে, একটা পিঁপড়াও যদি উপর থেকে পড়ে, যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে, হাতির অ্যাক্সিলারেশনও কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পিঁপড়ার অ্যাক্সিলারেশন কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন, সিম্পল, দেখেন একদম ক্লিয়ার কাট। আমাদের কি এখানে ম্যাথস দিয়ে আমরা কি ইকুয়েশন দিয়ে কী করলাম, প্রুফ করলাম যে দুই পাশ থেকে ম্যাথস কী হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কারণে ম্যাথসের কোনো ইম্প্যাক্ট অ্যাক্সিলারেশনের উপর নাই, অ্যাক্সিলারেশনটা কী হবে, সেম হবে। ওকে, তাহলে
রেস থেকে যখন পড়তেছে 100%, তার উপর কী আছে, অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশনটা হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর্থে আমাদের আর্থে, মনে ডিফারেন্ট হবে। আর্থে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন থাকা মানে, তার মানে কি, ভ্যালোসিটি কী হবে, চেঞ্জ হবে। তাহলে ভ্যালোসিটি যখন চেঞ্জ হবে, ভ্যালোসিটি ইনক্রিজ করবে যখন, তাহলে এখন তো কী থাকবে, এয়ার রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এয়ার রেজিস্ট্যান্স যদি এখন থাকে, আমরা এয়ার রেজিস্ট্যান্সটা বললাম মোশনের অপোজিটে এক করে, তাহলে সে পড়তেছে নিচের দিকে। আমি এই যে অ্যারোটা দিয়ে বুঝালাম কি, ভি দিয়ে বুঝাচ্ছি, তার মোশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা কোন দিকে, মোশনের অপোজিট। তাহলে এয়ার রেজিস্ট্যান্স, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে আর হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, আর দিয়ে মিন করতেছে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা ওয়েট, এটা তো থাকবে, এটা তো কনস্ট্যান্ট, অলওয়েজ থাকবে, এটা কনস্ট্যান্ট, একটা অবজেক্টের জন্য কনস্ট্যান্ট। তাহলে এর আগে তো আমরা রেজাল্টেন্ট ফোর্স কি লিখছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এ। এখন রেজাল্টেন্ট ফোর্স আর শুধু ডাব্লিউ না, এখন আমরা ডাব্লিউ পাচ্ছি একটা অ্যাক্টিং ফোর্স অবজেক্টের উপর, আর একটা অ্যাক্টিং ফোর্স আছে আর। তাহলে এখন আমরা কি লিখবো, ডাব্লিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন এম এ। তার ম্যাস তো কনস্ট্যান্ট। তাহলে দেখেন, যেহেতু অ্যাক্সেলারেশন আছে, অ্যাক্সেলারেশন থাকলে তার ভ্যালোসিটি কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ভ্যালোসিটি যদি চেঞ্জ হয়, ভ্যালোসিটি যদি ইনক্রিজ করে, তাহলে এয়ার রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এখন যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে, ধরেন আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বুঝাই, আমার মতো করে আমি নিউমেরিক্যাল ভ্যালুগুলো ধরতেছি। ধরেন ওয়েট আমি কত ধরলাম, অবজেক্টের ওয়েট 20, জাস্ট আমার মতো করে ধরলাম। আমি বললাম তার ম্যাস ধরেন হচ্ছে কত, ফর এক্সাম্পল তার ম্যাস হচ্ছে কত, 6 অবজেক্টের। তাহলে ম্যাস যদি 6 ধরি, আমরা ওয়েট বললাম 20, যেটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে যখন স্পিড জাস্ট পড়া শুরু করলো, রেসে যখন স্টার্ট করলো, অ্যাক্সিলারেশন যেহেতু আছে, ধরেন স্পিড যদি সার্টেন একটা স্পিড আছে, ওটার কারণে তার উপর এই মুহূর্তে তার এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে কত, 2, এয়ার রেজিস্ট্যান্স 2। তাহলে এয়ার রেজিস্ট্যান্স যদি এখন 2 হয়, তাহলে আমরা দেখেন, আমরা বলতেছি রেজাল্টেন্ট ফোর্স হবে 20 মাইনাস 2, দ্যাট ইজ 18। যেহেতু আমরা ইকুয়াল সাইন দিয়েছি এখানে, তাহলে ম্যাস যেহেতু আমরা 6 ধরছি, তাহলে অ্যাক্সিলারেশনটা কত দিব, 3 দিব। তাহলে যখন এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে কত, 2, তখন অ্যাক্সিলারেশন হচ্ছে কত, আমরা বললাম 3 বললাম। এটা কিন্তু এক্সাম্পল বললাম, নিউমেরিক্যাল এক্সাম্পল, জাস্ট আমার মতো করে ভ্যালুগুলো ধরে নিচ্ছি, আপনার মতো করে আপনি ধরে নিতে পারবেন, নো প্রবলেম। তাহলে দেখেন, যেহেতু অ্যাক্সিলারেশন স্টিল আছে, হ্যাঁ 100%, যখন এয়ার রেজিস্ট্যান্স ছিল না, তখন অ্যাক্সিলারেশন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এয়ার রেজিস্ট্যান্স ছিল না। হ্যাঁ, এখন যখন এয়ার রেজিস্ট্যান্স আছে, এয়ার রেজিস্ট্যান্স থাকলে আমরা বললাম যেখানে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে ডাব্লিউ মাইনাস আর, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা অবশ্যই কী হবে, কমবে। তো রেজাল্টেন্ট ফোর্স যদি কমে, তো রেজাল্টেন্ট ফোর্স যদি কমে যায়, কেন রেজাল্টেন্ট ফোর্স কমতেছে, আগে বললাম আমরা রেজাল্টেন্ট ফোর্স ছিল শুধু ডাব্লিউটাই, তার ওয়েটটাই। এখন যেহেতু এয়ার রেজিস্ট্যান্স একটা ভ্যালু আছে, এয়ার রেজিস্ট্যান্সকে মাইনাস করতেছেন, তাহলে রেজাল্টেন্ট ফোর্স এখন কী হবে, কমে যাবে। তো রেজাল্টেন্ট ফোর্স কমে যাওয়া মানে, রেজাল্টেন্ট ফোর্স যেহেতু ইজ ইকুয়াল টু আমরা এম এ বলি, তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা কমে যাওয়া, এম এ প্রোডাক্টটা কমে যাওয়া। তার মানে হচ্ছে আপনার অ্যাক্সিলারেশনটা, যত এয়ার রেজিস্ট্যান্স বাড়বে, কেন এয়ার রেজিস্ট্যান্স বাড়বে এটাও বলতেছি, এটা একটু পরে বলতেছি। এয়ার রেজিস্ট্যান্স যত বাড়বে, তার মানে হচ্ছে তার অ্যাক্সেলারেশনটা তত কমে যাবে। ডাব্লিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ, ইকুয়েশনটা আরেকবার লিখি। তাহলে ওয়েট কনস্ট্যান্ট, এয়ার রেজিস্ট্যান্স যত বাড়বে, তার অ্যাক্সেলারেশনটা তত কী হবে, কমে যাবে। ইকুয়েশনই বলতেছে, দেখেন ডাব্লিউ কনস্ট্যান্ট, এটা যদি বাড়ে, ম্যাস যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আর বাড়লে অ্যাক্সেলারেশন 100% কমে যাবে। তাহলে অ্যাক্সেলারেশন কমতেছে, স্পিডের কী হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন এই কথা, এই পয়েন্টটা। অ্যাক্সেলারেশন কমা মানে অনেক স্টুডেন্টই মনে করে তার মানে স্পিডও কমে যাচ্ছে, মনে হয় না। অ্যাক্সেলারেশন কমা মানে স্পিডের ইনক্রিজিংয়ের যে রেটটা, ইনক্রিজ বাড়ার যে রেটটা, ওটা কমে যাচ্ছে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, একটু ধৈর্য দিয়ে আমরা দেখি এটা, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ধরেন আমরা একটা টেবিল করি, টেবিলের মধ্যে আমরা কয়েকটা কলাম করলাম, এখানে বললাম এটাতে আমরা দেখাচ্ছি হচ্ছে টাইমগুলো সব সেকেন্ডে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে স্পিড, আর এই জায়গায় আমরা অ্যাক্সেলারেশন বললাম এখানে। তাহলে টাইমগুলো সব সেকেন্ডে বললাম। তাহলে টাইম যখন 0, 1, 2, 3, 4, 5, তখন স্পিড কী হয় সেগুলো আমরা একটু লিখি। ধরেন টাইম যখন 0, তখন তার স্পিড হচ্ছে 0, ভ্যালোসিটি হচ্ছে 0। 1 সেকেন্ড পরে তার ভ্যালোসিটি কত হইলো, 10। 2 সেকেন্ড পরে তার ভ্যালোসিটি বেড়ে হচ্ছে 18। 3 সেকেন্ড পরে তার ভ্যালোসিটি বেড়ে হচ্ছে কত, 25। 4 সেকেন্ড পরে হচ্ছে 30। এরপরে 5 সেকেন্ডের পরে তার ভ্যালোসিটি হচ্ছে কত, ধরেন আমরা বললাম 31। 6 সেকেন্ডেও তার ভ্যালোসিটি আর বাড়ে নেই, 31। 7 সেকেন্ডেও তার ভ্যালোসিটি আর বাড়ে নেই, তখনও কত, 31।
তাহলে আমি যদি এখন আপনাকে বলি, তাহলে এই যে ভ্যালোসিটির চেঞ্জটা দেওয়া আছে এখানে, ভ্যালোসিটি কীভাবে চেঞ্জ হচ্ছে এটা দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে। এখন যদি আমি বলি আপনি ফার্স্ট সেকেন্ডে তার অ্যাক্সিলারেশন কত সেটা বের করেন, তাহলে অ্যাক্সিলারেশনের ডেফিনেশনটা কিন্তু আপনাকে রিকল করতে হবে। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভ্যালোসিটি পার ইউনিট টাইম, রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি যেটাকে বলি। তাহলে পার ইউনিট টাইমটা আমরা 1 সেকেন্ড ধরবো এখানে। আমরা প্রত্যেক 1 সেকেন্ডে ভ্যালোসিটি কত করে চেঞ্জ হচ্ছে এটা বের করবো, অ্যাক্সিলারেশন কত এটা দেখতে চাই, প্রত্যেক সেকেন্ডে ভ্যালোসিটি কত চেঞ্জ হচ্ছে। তাহলে দেখেন তো 0 সেকেন্ডে তার ভ্যালোসিটি 0 ছিল, 1 সেকেন্ড পরে তার ভ্যালোসিটি হয়েছে 10, তাহলে এই 1 সেকেন্ডে তার চেঞ্জ কত হয়েছে ভ্যালোসিটি 10, আর এই চেঞ্জের জন্য টাইম লাগছে কত 1, তার মানে চেঞ্জ ইন ভ্যালোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে তার অ্যাক্সিলারেশন হচ্ছে ফার্স্ট সেকেন্ডে তার অ্যাক্সিলারেশন ছিল 10। এরপরে সেকেন্ড সেকেন্ডে দেখেন তো তার অ্যাক্সিলারেশন কত ছিল। তাহলে সেকেন্ড সেকেন্ডে তার অ্যাক্সিলারেশনটা বের করার জন্য দেখেন কী করতেছে, আপনারা পজ দিয়ে একটু নিজেরাই কী করেন, আগে দেখেন সেকেন্ড সেকেন্ড অ্যাক্সিলারেশনটা বের করেন, তারপর আমার সাথে ম্যাচ করে কিনা দেখেন। ওকে, তাহলে দেখেন সেকেন্ড সেকেন্ডে তার ভ্যালোসিটি ছিল হচ্ছে কত 18, ফার্স্ট সেকেন্ডে তার ভ্যালোসিটি হচ্ছে কত 10 ছিল। তাহলে এই যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তার ভ্যালোসিটি কত চেঞ্জ হয়েছে, তার ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে 8। তাহলে 1 সেকেন্ডে তার ভ্যালোসিটি ছিল 10, সেকেন্ড সেকেন্ডে তার ভ্যালোসিটি ছিল 18, তাহলে তার বিটুইন এই 1 সেকেন্ডের মধ্যে আপনার ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে 18 মিটার পার সেকেন্ড, আর এই চেঞ্জের জন্য টাইম লাগছে 1 সেকেন্ড। তার মানে হচ্ছে চেঞ্জ ইন ভ্যালোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর চেঞ্জ ইন ভ্যালোসিটি পার সেকেন্ডটাকে আমরা কি বলি অ্যাক্সিলারেশন। দ্যাট মিনস অ্যাক্সিলারেশন হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফার্স্ট সেকেন্ডে তার অ্যাক্সিলারেশন ছিল 10, এরপর আমরা পাইলাম কত 8। এখন 3 সেকেন্ডে যদি দেখেন সেম ওয়েতে করেন, আবার পজ দিয়ে 25 মাইনাস 18 কত 7 ভ্যালোসিটি চেঞ্জ, আর এই 7 চেঞ্জ হতে টাইম লাগছে কত। তাহলে থার্ড সেকেন্ডে আমাদের চেঞ্জ ইন ভ্যালোসিটি আমরা কত পাইছি 7, আর এই 7 মিটার পার সেকেন্ড চেঞ্জ হওয়ার জন্য তার টাইম লাগছে 1 সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে থার্ড সেকেন্ডে আমাদের 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্থ সেকেন্ডে আপনারা বুঝে গেছেন, ফোর্থ সেকেন্ডে হবে 5, ফিফথ সেকেন্ডে হচ্ছে আপনাদের কত 1, এরপরে 6 সেকেন্ড দেখি ভ্যালোসিটি কোনো চেঞ্জ নাই, তার মানে অ্যাক্সিলারেশন 0, 7 সেকেন্ডেও অ্যাক্সিলারেশন হচ্ছে কি 0। তাহলে দেখেন তো এখানে ভ্যালোসিটি বাড়তেছে না, কিন্তু অ্যাক্সিলারেশন কী হচ্ছে কমতেছে না, 10, 8, 7, 5, তার মানে অ্যাক্সিলারেশন ডিক্রিজ মানে ভ্যালোসিটি ডিক্রিজ না, ভ্যালোসিটি স্টিল ইনক্রিজিং। ভ্যালোসিটি বাড়ার রেটটা কী হচ্ছে কমে যাচ্ছে। মনে রাখবেন যখন ডিসেলারেশন হয় তখনই একমাত্র স্পিড কমে। তাহলে ক্লিয়ার কাট কথা, এখানে কোনো কনফিউশন নাই। যখন স্লো ডাউন হবে কোনো অবজেক্ট, যখন স্পিড কমবে, তখন আমরা এটাকে ডিসেলারেশন বলি, অ্যাক্সিলারেশন না। অথবা ডিসেলারেশন কোনোকে নেগেটিভ অ্যাক্সিলারেশন করে বলে, সেম জিনিস একই কথা। তাহলে অ্যাক্সিলারেশন ডিক্রিজ মানে ডিসেলারেশন না, মানে ভ্যালোসিটি ডিক্রিজ না। তাহলে এইখানে আমরা যেটা দেখলাম, এইখানে আমরা ফাইনালি যেটা দেখলাম, ওকে, তাহলে কী হচ্ছে আমরা বললাম, এখানে আমরা বললাম ইকুয়েশন থেকে দেখলাম যে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করতেছে কেন, ইয়ার রেসেস বেড়ে যাচ্ছে বলে। তাহলে ইয়ার রেসেস আসলে বাড়তেছে কেন, অ্যাক্সিলারেশন কমতেছে, তাহলে স্পিড তো কমতেছে না, এটাই বললাম। অ্যাক্সিলারেশন কমা মানে স্পিড কমা না। আর যেহেতু আমরা প্রথমেই শুরুতেই বলছিলাম স্পিড বাড়লে ইয়ার রেসেস বাড়বে, যেহেতু স্পিড তার বাড়তেছে, দো অ্যাক্সিলারেশন ইজ ডিক্রিজিং, বাট স্পিড তো বাড়তেছে, স্পিড বাড়লে এয়ার রেসেন্স বাড়বে, আর এয়ার রেসেন্স যদি বাড়ে তাহলে ইকুয়েশন বলতেছে অ্যাক্সিলারেশন কমতেই থাকবে। তাহলে যখন এয়ার রেসেন্স বাড়তে 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 যখন এক সময় ওয়েটের ইকুয়াল হয়ে যাবে, ওয়েট আর এয়ার রেসেন্স, তখন একটা থেকে একটা মাইনাস করলে তো রেজাল্টেন্ট কি আসবে 0 না। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 0, আর রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু আবার বলতেছে ma, তার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন 0। আর তখন বেসিক্যালি হয় কি, ভ্যালোসিটি কি কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে ভ্যালোসিটি বাড়তে বাড়তে একসময় যে কনস্ট্যান্ট হয়ে যেমন হয়ে যাবে, এই যে এক্সাম্পল দিছি, তখনই অ্যাক্সিলারেশন কী হয়ে যায় 0 হয়ে যায়। আর অ্যাক্সিলারেশন 0 হচ্ছে কোন সময়, যখন ওয়েট আর এয়ার রেসেন্স কী হয়ে যায় ইকুয়াল হয়ে যায়। আর এই কনস্ট্যান্ট ভ্যালোসিটিটাকে, যেটা বেসিক্যালি ম্যাক্সিমাম ভ্যালোসিটি, এটাকে আমরা টার্মিনাল ভ্যালোসিটি বলি। তাহলে কোনো অবজেক্ট উপর থেকে যখন নিচে পড়ে উইথ ইয়ার, ইন ইয়ার, তাহলে সাফিসিয়েন্ট যদি হাইট পায়, টাইম পায়, তাহলে একসময় যায় সে টার্মিনাল ভ্যালোসিটি কী করবে, রিচ করবে। তাহলে এখন আমরা যা বললাম এই বলা অনুযায়ী আমরা যদি এখন নাম্বার 3টাকে সলভ করতে চাই, তাহলে তার ভ্যালোসিটি কী করবে, আমরা বলি ভ্যালোসিটি ইনক্রিজ করবে, বাট অ্যাক্সিলারেশন ডিক্রিজ করতেছে। অ্যাক্সিলারেশন ডিক্রিজ কেন করতেছে, এই ওয়ান সেন্টেন্সে যদি আমি আপনাদেরকে বলতে বলি, তারপরে বলা উচিত যে ইয়ার রেসেন্স বাড়তেছে,
কারণ অ্যাক্সেলারেশন কমলেই যে স্পিড কমবে এরকম তো না, অ্যাক্সেলারেশন কমতেছে বাট স্পিড তো বাড়তেছে, আর স্পিড বাড়লে এয়ার রেসেন্স বাড়তেছে, আর এয়ার রেসেন্স বাড়ার কারণে রেজাল্টেন্ট ফোর্স কী করতেছে, ডিক্রিজ করতেছে, আর রেজাল্টেন্ট ফোর্স ডিক্রিজ করলে যেহেতু ম্যাস কনস্ট্যান্ট তাহলে অ্যাক্সেলারেশন কী করবে স্যার, ডিক্রিজ করবে। এটাই আনসার। তাহলে আমরা আনসার কী দিচ্ছি এখানে, সি এটার আনসার। এরপর নাম্বার 5-এ যাই। নাও 5টা সহজ, আশা করি কোনো প্রবলেম হবে না আপনাদের, এটা সলভ করতে পারবেন। নাম্বার 6-এ এ চাইল্ড অফ ওয়েট 480 নিউটন, তাহলে ওয়েট হচ্ছে 420 নিউটন, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এক করে ওয়েটের ডিরেকশন। is sitting on a swing with her feet on the ground. The child experiences an upward force from the ground of 130 newton and upward force from the swing of 290 newton. তাহলে দুইটা আপওয়ার্ড ফোর্স আছে, একটা হচ্ছে সুইং থেকে পাচ্ছে, আমি একটু ড্র করার চেষ্টা করি। এটা হচ্ছে সুইং ধরেন, এটা হচ্ছে সুইংয়ের যে যেখানে বসে আছে আর কি চাইল্ডটা বসে আছে, তাহলে গ্রাউন্ডে তার পা আছে, তাহলে তার উপর দুইটা ফোর্স কাজ করতেছে আপওয়ার্ড। একটা হচ্ছে গ্রাউন্ড থেকে, যেটা হচ্ছে কত, যেটা ফিটের মধ্যে, সেটা হচ্ছে কত বলছে 130 নিউটন, আর একটা হচ্ছে আপনার আপওয়ার্ড ফোর্স ফ্রম দ্য সুইং 290 নিউটন। তার মানে সে যে বসে আছে সুইং থেকে, তার উপর একটা ফোর্স হচ্ছে কত, আপওয়ার্ড 290 নিউটন। আর তার উপর আরেকটা ফোর্স আছে যেটা হচ্ছে তার ওয়েট, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসই করে এক করে, আমরা জানি ওয়েটের ডিরেকশন, আর যেটা হচ্ছে 420 নিউটন। তাহলে তার উপর অ্যাক্টিং ফোর্সেসগুলো কী কী, তার উপর অ্যাক্টিং ফোর্সেসগুলো আমরা দেখলাম দুইটা আপওয়ার্ড ফোর্স আছে। তাহলে দুইটা আপওয়ার্ড ফোর্স, দুইটাকে আমরা কী করে নিব, অ্যাড করে নিব। তাহলে দুইটা আপওয়ার্ড ফোর্স, তাহলে টোটাল কত হচ্ছে, একটা হচ্ছে 290 আর একটা হচ্ছে 130, তাহলে টোটাল হচ্ছে আপওয়ার্ড ফোর্স 420 নিউটন। আরেকটা ডাউনওয়ার্ড ফোর্স আছে তার উপর, যেটা তার ওয়েট ডাউনওয়ার্ড ফোর্স, এটা হচ্ছে 420 নিউটন। তাহলে তার উপর আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ফোর্সেসগুলো পেয়ে গেলাম অ্যাক্টিং। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি বের করি নেট ফোর্স, আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড মাইনাস করবো, দুটোটা যেহেতু ইকুয়াল, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, 0। তাহলে আনসার হচ্ছে এইটার। এরপর আমরা যাচ্ছি কোথায়, নাম্বার 7-এ। নাম্বার 7-এ বললে এখানে sledge is pulled in a straight line by dogs as shown. ওকে, স্ট্রেট লাইনে যাচ্ছে, তাহলে কি পয়েন্টগুলো মার্ক করি আবার। তাহলে স্ট্রেট লাইনে যাচ্ছে, স্ট্রেট লাইন সোজাই যাচ্ছে, তাহলে তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। দ্য ডগস প্রডিউস এ টোটাল হরিজন্টাল ফোর্স অফ 600 নিউটন। তাহলে ডগস যেটা, আরেকটা স্ট্র্যাটেজি বলি, আপনারা আমি ম্যাক্সিমাম টাইম দেখছি আপনারা যেটা করেন সেটা হচ্ছে ড্র করেন না, কোয়েশ্চেনটা যেটা পড়বেন সেটা পড়ে আপনারা সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য ড্রয়িংটা করা উচিত। মনে মনে করে ক্যালকুলেটারে করে আসলে রং আনসারই আসে অনেক সময়। তাহলে সেই জন্য আমি বলবো ড্রয়িং করার অভ্যেসটা করা, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি বাবা। আচ্ছা, তাহলে ফরওয়ার্ড ফোর্স কত বললো, ডগ থেকে হচ্ছে 600 নিউটন, স্ল্যাজের ওপর এদিক দিয়ে 600 নিউটন। ওকে, তারপরে বললো the frictional force between the sledge and the surface. The sledge and the surface হচ্ছে frictional force, আমরা জানি frictional force motion এর opposite, তার মোশন এটা towards the right, তাহলে frictional force motion এর opposite এক করে, এটা একটা opposing force, তাহলে সেটা কত 150 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 150 নিউটন। আর একটা ফোর্স আছে এয়ার রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্সও বেসিক্যালি মোশনের অপোজিট এক করে, তাহলে এয়ার রেজিস্ট্যান্স হবে এই দিক দিয়ে, এটা হচ্ছে 450 নিউটন। তাহলে আমাদেরকে কী বের করতে বললো, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য স্ল্যাজ। তো একটু পজ দিয়ে, আমি তো ডায়াগ্রাম ড্র করে দিলাম, পজ দিয়ে আপনারা প্লিজ একটু কি ট্রাই করেন, তারপর সলিউশনটা দেখেন। ওকে, তাহলে আমাদের টোটাল ফরওয়ার্ড ফোর্স এবং টোটাল ব্যাকওয়ার্ড ফোর্সগুলো আমরা দেখি। ফরওয়ার্ড ফোর্স একটাই টোটাল, সেটা হচ্ছে স্ল্যাজের উপর কত 600 নিউটন, যেটা ডগ প্রডিউস করতেছে ড্রাইভিং ফোর্সটা। তাহলে 600 নিউটন হচ্ছে আমাদের ফরওয়ার্ড ফোর্স। ওকে, 600 নিউটন। তাহলে ব্যাকওয়ার্ড ফোর্স কী কী আছে, দুটোটা অ্যাড করি, দুটোটা সেম ডিরেকশনে ব্যাকওয়ার্ড ফোর্স, হ্যাঁ সেম ডিরেকশন হবে ব্যাকওয়ার্ড যেহেতু। 150 প্লাস 450, তাহলে 150 প্লাস 450 করলে কত আসে, এটা মনে হয় 600 আসবে আশা করি, ফাইন 600 নিউটন। তাহলে এরপরে রেজাল্টেন্ট ফোর্স কীভাবে বের করি আমরা, ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড মাইনাস করবো না, তাহলে ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড যদি মাইনাস করি, দুটোটা যেহেতু সেম, তাহলে আমরা রেজাল্টেন্ট কত পাচ্ছি 0। তাহলে আনসার কী হওয়া উচিত, এটা এ। এরপরে আমরা নাম্বার 8-এ যাচ্ছি, দেখেন নাম্বার 8-এ কী আছে। নাম্বার 8-এ বললো, চাইলে একটু ইরেজ করে দিই। নাম্বার 8-এ বলতেছে আমাদের অন হুইচ বল ইজ এ নন জিরো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং, নন জিরো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং। নন জিরো রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা
একটু রিকল করি আমাদের ইনফরমেশনগুলো আমরা যা পড়ছিলাম, মোশনে পড়ছিলাম বেসিক্যালি এই কথাগুলো। তা আমি ভ্যালোসিটিকে যেভাবে বলি আপনাদেরকে, ভ্যালোসিটিকে আমরা বলতে পারি ডেফিনেশন আরেকটা, কিন্তু ভ্যালোসিটিকে বোঝার জন্য আমি সিম্পল ওয়েতে সামারাইজ করে যেটা দাঁড়ায়, ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিডের যদি কোনো ডাইরেকশন থাকে, স্পেসিফিক যদি ডাইরেকশন থাকে সেটাকে আমরা ভ্যালোসিটি বলি। তার মানে ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে স্পিড প্লাস ডাইরেকশন। আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি, রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি। আর ইন শর্ট, চেঞ্জ ইন ভ্যালোসিটি হচ্ছে অ্যাক্সেলারেশন, ভ্যালোসিটি যদি চেঞ্জ হয় তাহলে অ্যাক্সেলারেশন থাকবে। আর রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন আমরা কি দেখছিলাম, রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন হচ্ছে ma ইন টার্মস অফ মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন। আচ্ছা, তাহলে দেখেন ভ্যালোসিটিগুলো যেহেতু আমরা বললাম স্পিড প্লাস ডিরেকশন, তাহলে দুইটাই যদি চেঞ্জ হয়, স্পিড ডাইরেকশন দুটোটা যদি চেঞ্জ হয় তাহলে ভ্যালোসিটি তো চেঞ্জ হবে। আর যে কোনো একটা চেঞ্জ হলেও কিন্তু ভ্যালোসিটি চেঞ্জ হবে। আর ভ্যালোসিটি চেঞ্জ হলেই তখন অ্যাক্সেলারেশন থাকবে। আর অ্যাক্সেলারেশন থাকলে অবশ্যই কী থাকবে, রেজাল্টেন্ট ফোর্স থাকবে। তাহলে এখন আমরা একটু দেখি অপশন এতে। অপশন এতে কী বললাম, বল মুভিং অ্যান্ড কনস্ট্যান্ট স্পিড, তাহলে স্পিড চেঞ্জ হচ্ছে না, আবার ডাইরেকশন অফ মুভমেন্টও দেওয়া আছে, সেম দিকে যাচ্ছে। তাহলে ডাইরেকশনও কনস্ট্যান্ট, তারপরে স্পিডও কনস্ট্যান্ট এই বলের জন্য। তাহলে তার মানে ভ্যালোসিটিও কী হবে, কনস্ট্যান্ট হবে। ভ্যালোসিটি কনস্ট্যান্ট মানে হচ্ছে ভ্যালোসিটির কোনো চেঞ্জ নাই। ভ্যালোসিটি যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে অ্যাক্সেলারেশন জিরো হবে। আর অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্সও জিরো হবে। তাহলে এটা আনসার না, কেন তারা আমাদেরকে নন জিরো রেজাল্টেন্ট ফোর্স চাইতে বলছে, কোনটাতে আছে। তাহলে বিতে যাই। এরপরে বিতে কী বললো, বিতে বললো এ বল অ্যাট রেস্ট অন এ বেঞ্চ। আচ্ছা, তাহলে একটা বল যদি রেস্টে থাকে তার মানে তার স্পিড জিরো। আর স্পিড যদি জিরো হয় তাহলে 100% ভ্যালোসিটিও কী হবে, জিরো হবে। তার মানে ভ্যালোসিটি যদি জিরো হয়, ভ্যালোসিটি যদি কোনো চেঞ্জ না থাকে, ভ্যালোসিটি মানে কোনো চেঞ্জ নাই, তার মানে অ্যাক্সেলারেশনও জিরো হবে। আর অ্যাক্সেলারেশন জিরো হলে রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে। তাহলে এটাও নন জিরো রেজাল্টেন্ট ফোর্স না, তাহলে বিও আমাদের অপশন না। এরপরে সিতে, আচ্ছা সি তো অপশন, সি কেন আনসার সেটা পরে আসি। ডি কেন না সেটা আগে এক্সপ্লেন করি। তাহলে বল ফ্লোটিং অন ওয়াটার, তাহলে একটা অবজেক্ট যদি ফ্লোট করে, অনেকে মনে করে যে ফ্লোট করা মানে কি স্যার এটা আপ অ্যান্ড ডাউন করতেছে, আপ অ্যান্ড ডাউন মুভ করতেছে, না, জাস্ট রেস্টে আছে, ইকুইলিব্রিয়ামে, স্টেশনারি, ফ্লোট, ভেসে আছে, আর কিচ্ছু না। তার মানে তার স্পিড জিরো। আবার সেম বি এর মতো, স্পিড যদি জিরো হয় তাহলে ভ্যালোসিটি কী হবে, জিরো। আর ভ্যালোসিটি জিরো হয় তার মানে ভ্যালোসিটি কোনো চেঞ্জ নাই, তার মানে অ্যাক্সেলারেশন জিরো। আর অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্স জিরো। তাহলে এটা আমাদের আনসার না, কারণ আমাদেরকে নন জিরো রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে। এরপরে যাই আনসার সি কেন আমরা একটু দেখি। তাহলে ফ্রি ফলিং বল, তাহলে ফ্রি ফলিং মানে কি, পজ দিয়ে একটু রিকল করেন, পজ দিয়ে চিন্তা করে দেন। ফ্রি ফল মানে আমরা বলি যখন কোনো এয়ার রেসিস্টেন্স থাকে না, অবজেক্ট শুধু তার ওয়েটের কারণে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই পরে নিচের দিকে, তখনই ওটাকে আমরা ফ্রি ফল বলি। তাহলে একটা বল করতেছে, ফ্রি ফল বল, তার উপর ডাইরেকশনের উপর মুভমেন্টও দেওয়া আছে, যেটা অ্যারো দিয়ে দেখাই দিছে। তাহলে তার উপর একমাত্র ফোর্স হচ্ছে এখানে আমরা যেটা বললাম নাম্বার 3 তো আমরা অনেক বলছি, এটা এয়ার রেসিস্টেন্স যদি না থাকে একটা মাত্র ফোর্স, সেটা হচ্ছে ওয়েট, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে। তাহলে এটাই হবে রেজাল্টেন্ট ফোর্স, যেহেতু অন্য কোনো ফোর্স নেই। আর রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন ইন টার্মস অফ মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এ। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এম জি বলি, আর এদিকে এম এ আছে, মাস ক্যান্সেল আউট, তাহলে অ্যাক্সেলারেশন কত, জি। তার মানে অ্যাক্সেলারেশন আছে, অবশ্যই আছে। ফ্রি ফল অ্যাক্সেলারেশনটা 9.8 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন আছে। আর অ্যাক্সেলারেশন থাকলে রেজাল্টেন্ট ফোর্স থাকবে। তাহলে এটাই হচ্ছে নন জিরো রেজাল্টেন্ট ফোর্স। আর এই রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে কার সমান, তার ওয়েটের সমান ফ্রি ফলে। Number 9, a toy car travels down a low sloping ramp at constant speed. তাহলে আমাদের জন্য কি পয়েন্ট হচ্ছে এখানে কনস্ট্যান্ট স্পিডটা। তাহলে স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি ভ্যালোসিটি কি কনস্ট্যান্ট থাকবে। কেমনে, তাই দেখেন ভ্যালোসিটিকে আমরা লিখি, ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড প্লাস ডাইরেকশন। আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি। আর রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এম এ। তাহলে যদি কনস্ট্যান্ট স্পিডে যদি কি সে ট্রাভেল করে কারটা, তাহলে স্পিড কনস্ট্যান্ট। আর স্পিড যদি কনস্ট্যান্ট হয় ফাইন। এরপরে দেখেন যেহেতু স্লোপিং র্যাম্পে সে সেম ডাইরেকশানে কী করতেছে, ট্রাভেল করতেছে, তার মানে তার ডাইরেকশানটাও কনস্ট্যান্ট। তাহলে স্পিডে যদি কনস্ট্যান্ট হয়, ডাইরেকশনে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভ্যালোসিটিও কনস্ট্যান্ট। আর ভ্যালোসিটি যদি কনস্ট্যান্ট হয়, দ্যাট মিনস ভ্যালোসিটি যদি চেঞ্জ না হয়, নো চেঞ্জ ইন ভ্যালোসিটি, তার মানে অ্যাক্সিলারেশন কী হবে, জিরো হবে। আর অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি রেজাল্টেন্ট ফোর্সও কী হবে, জিরো হবে। তাহলে আমরা একটু আমাদের যে কি পয়েন্টগুলো আছে একটু আমরা ইনফরমেশন সবগুলো কী করলাম, রিকল করলাম। এখন আমরা অপশানগুলোতে যাই। অপশানে কী বলে দেখেন, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য কার ইজ কারেক্ট। অ্যাবাউট দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য কার,
দ্যার ইজ নো ফোর্সেস অ্যাক্টিং অন দ্য কার ভার্টিক্যালি। ভার্টিক্যালি ফোর্সটা একটা থাকবে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্সকে আপনি ইগনোর করতে পারবেনই না। তাহলে আর্থ আপনার যে কোনো ম্যাসের উপর যে ফোর্সটা দেয় আমরা জানি তার ডিরেকশন হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাহলে ওয়েট থাকবেই। তাহলে সেই জন্য আমরা অপশান এইটাকে কি রং বলতেছি। যেহেতু আপনারা অলরেডি অ্যান্সার জানেন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে আমি সি কেন না ডি কেন না এগুলোকে আমি এক্সপ্লেন করে আসি। তাহলে সিতে বললো কেন দেখেন, সিতে বললো দ্যার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য কার। সেম রিজন, অলরেডি আমরা অপশান এতে ওটাই এক্সপ্লেন করলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে ওটা থাকবেই। তাহলে ওটা যদি থাকে, যে কারণে আমরা অপশান এ কে কী করলাম বাদ দিলাম, তাহলে সিকেও আমরা সেম রিজনে কী দিচ্ছি বাদ দিচ্ছি। এরপরে ডিতে বললো দ্যার ইজ নো ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য কার। ভেরি টেকনিক্যাল, এটা আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। আপনারা বলতে পারেন হয়তো আমি ক্লাসে বলতে শুনছি আপনাদেরকে স্যার এখানে তো ফ্রিকশনাল ফোর্স কিছু বলে দেন আর কি, রাফ সারফেস নাকি, তাহলে আমরা ইচ্ছা মতো আমরা ধরতে পারি না। এখানে একটা হিন্টস দেওয়া আছে। হিন্টসটা কি দেখেন, যেহেতু রেজাল্টেন্ট ফোর্স জিরো, কনস্ট্যান্ট স্পিড আমরা এক্সপ্লেন করলাম, এখানে রেজাল্টেন্ট ফোর্স যেহেতু জিরো, রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হইতে হয় তাহলে আপনার যেহেতু অ্যালং দ্য স্লো ওয়েটের কারণে ওয়েটের একটা ইম্প্যাক্ট থাকবে, অ্যালং দ্য স্লো ওয়েটের একটা ইম্প্যাক্ট থাকবে, তাহলে ওয়েটের ইম্প্যাক্ট থাকার কারণে যদি কোনো ফ্রিকশনাল ফোর্স না থাকতো, অপোজিট ফোর্স যদি না থাকতো, তাহলে তো এটা কোনো সময় কি করতে পারতো না, মানে কোনো সময় রেজাল্টেন্ট ফোর্স জিরো হইতে পারতো না এটা। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো করতে হয় তাহলে এই যে ওয়েটের যে কম ইম্প্যাক্টটা থাকবে, ওয়েটের কারণে যে ফোর্সটা থাকবে এটাকে অপোজ করার জন্য 100% এদিকে একটা কি অপোজিং ফোর্স থাকতে হবে, যেটা বেসিক্যালি গ্রাউন্ড থেকে আসবে টায়ারের উপর, যেটা ফ্রিকশনাল ফোর্স। তাহলে এইখান থেকে আমরা এই লজিক দিয়ে আমরা বলতেছি এখানে অবশ্যই কী আছে, ফ্রিকশনাল ফোর্স আছে। তাহলে ওই লজিক থেকে আমরা যেটা বুঝলাম, তাহলে ফ্রিকশনাল ফোর্স যদি থাকে তাহলে আমরা এটাকে কী করতেছি বাদ দিচ্ছি, ডিটাকে বাদ দিচ্ছি, কারণ তারা বলছে নো ফ্রিকশনাল ফোর্স। তাহলে আনসার হচ্ছে বি। তাহলে বিতে দেখেন আমাদের সব যে ইনফরমেশনগুলো আমরা রিকল করলাম, যে লজিকগুলো আমরা দিলাম তার সাথে ম্যাচ করে যায়। দ্যার ইজ নো রেজাল্টেন্ট ফোর্স, হ্যাঁ ভার্টিক্যালি ফোর্স আছে, অ্যালং দ্য স্লোপ আছে, ফ্রিকশনাল ফোর্স আছে, সব ফোর্স আছে, কিন্তু 100% যেহেতু তার অ্যাক্সেলারেশন জিরো, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কী হবে, জিরো হবে, নো নেট ফোর্স। আচ্ছা, লাস্ট আনসার হচ্ছে বি। নাম্বার 10টা আমাদের সিটি সিলেবাসে নাই। এরপরে আমরা যাচ্ছি নাম্বার 11-এ। নাম্বার 11-এ বললো আমাদের এখানে 4 objects are moving। আচ্ছা, হুইচ অবজেক্ট হ্যাজ জিরো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য কার। তাহলে আমাদের কি পয়েন্ট হচ্ছে এখানে জিরো রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয় তাহলে অ্যাক্সেলারেশনও কী হবে, জিরো। আর অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তার মানে হচ্ছে ভেলোসিটি আইদার জিরো অর কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখানে কী বললেন দেখেন, দ্য অবজেক্ট মুভিং অ্যাট এ ডিক্রিজিং স্পিড। তাহলে স্পিড যদি ডিক্রিজ করে, স্পিড যদি চেঞ্জ হয়, তাহলে আমরা এখানে এর আগে যে ভেলোসিটির জন্য যে ইকুয়েশনে লিখছি দেখেন, স্পিড যদি চেঞ্জ হয়, এটা যদি চেঞ্জ হয় তার মানে ভেলোসিটি চেঞ্জ হবে, আর ভেলোসিটি যদি চেঞ্জ হয় তার মানে অ্যাক্সেলারেশন থাকবে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স থাকবে। যেহেতু তারা জিরো রেজাল্টেন্ট ফোর্স বলেই দিছে তারা আমাদেরকে, তার মানে এখানে কোনো ভেলোসিটি থাকতে পারবে না, ভেলোসিটির কোনো চেঞ্জ থাকতে পারবে না। তাহলে ডিক্রিজিং স্পিড হলে তো ভেলোসিটি চেঞ্জ হবে। সিমিলার ওয়েতে আমরা বলতে পারি বিটাও রং, কেন বিটাও বসে স্পিড কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আর স্পিড চেঞ্জ হওয়া মানে ভেলোসিটি চেঞ্জ হওয়া। তাহলে ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাক্সেলারেশন থাকলে রেজাল্টেন্ট ফোর্স থাকবে, যেহেতু তারা বলছে জিরো রেজাল্টেন্ট ফোর্স, তাহলে এই দুইটা অপশান ম্যাচ করতেছে না। এরপরে আমরা যাই সিতে। সিতে দেখেন, দ্য অবজেক্ট মুভিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড ইন এ সার্কেল। আচ্ছা, যদি অবজেক্টটা সার্কেলে মুভ করে এরকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকে হোক না কেন, তাহলে দো স্পিড কনস্ট্যান্ট আপনার অপশানে বলে দিল সিতে, কিন্তু আবার ওই সেম ইকুয়েশনে যদি আমি একটু রিকল করি যে ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড প্লাস ডাইরেকশন, তাহলে দো স্পিড কনস্ট্যান্ট তারা মেনশন করে দিল, কিন্তু সার্কেলে ঘুরতে গিয়ে কন্টিনিউয়াসলি তার ডাইরেকশনটা কী হয়, চেঞ্জ হয়। এই ডাইরেকশনটা যেহেতু চেঞ্জ হচ্ছে ডাইরেকশন, তার মানে ভ্যালোসিটি কী হবে, চেঞ্জ হবে, তার মানে অ্যাক্সেলারেশন থাকবে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স থাকবে, কিন্তু কোয়েশ্চেনে বলে দিচ্ছে রেজাল্টেন্ট ফোর্স জিরো। তাহলে যেহেতু সিতে রেজাল্টেন্ট ফোর্স জিরো না, তাহলে সিও আমাদের অপশান না, তাহলে একটা অপশান রাখি, তাহলে এটা আনসার হবে। কেন আনসার হবে তাহলে একটু বলি। দ্য অবজেক্ট মুভিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড, ওকে, তাহলে তার স্পিডও কনস্ট্যান্ট ইন এ স্ট্রেট লাইন, তার মানে তার ডিরেকশনও কনস্ট্যান্ট। তাহলে ডিরেকশনও যদি কনস্ট্যান্ট হয়, স্পিডে যদি কনস্ট্যান্ট হয়, তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, দ্যাট মিনস নো চেঞ্জ ইন ভেলোসিটি, তার মানে হচ্ছে অ্যাক্সেলারেশন জিরো, তার মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স জিরো। ওকে ফাইন, তাহলে তাদের সাথে ম্যাচ করে ফেললো, তাহলে সেজন্য আমাদের আনসার হচ্ছে ডি। নাম্বার 12, এটা আমাদের সিটি সিলেবাসে নাই। নাম্বার 13-এ যাই।
A man with an open parachute falls to earth at constant speed. ওকে, কনস্ট্যান্ট স্পিড, এটা যেহেতু এখন পর্যন্ত কি পয়েন্ট হিসাবে মার্ক করে এসেছে, এখনও মার্ক করি কনস্ট্যান্ট স্পিড। দ্য ফলোইং ফোর্সেস অ্যাক্ট: the upward force of the P, the upward force of the parachute on the man Q, the upward force of the man on the earth, the downward force of the earth on the parachute, and the downward force of the man on the parachute. তাহলে which two forces are in Newton's third law pair? তাহলে নিউটনস থার্ড ল পেয়ার কোন দুইটা ফোর্সেস হবে সেটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে এই চারটা ফোর্সের মধ্যে। তাহলে এখানে একটা কনফিউজিং ওয়ার্ড আপনাকে দিয়ে রাখছে, মানে আপনাকে কনফিউজ করার জন্য। কোয়েশনের কাজই হচ্ছে আপনাকে কি আপনার অ্যাকচুয়াল আইডিয়াটা কী করে নেওয়া, বের করে নিয়ে আসা। তাহলে যেহেতু দেখেন কনস্ট্যান্ট স্পিড যেটা বলছে, এটা বেসিক্যালি আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্যে, মানে আপনার 100% নিউটনস থার্ড ল নিয়ে আপনার বেসিকটা ক্লিয়ার আছে কিনা ওটা আইডেন্টিফাই করার জন্য। কনস্ট্যান্ট স্পিড মানে রেজাল্টেন্ট ফোর্স জিরো, রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে ফোর্সেসগুলো ব্যালেন্স, অবজেক্টের উপর অ্যাক্টিং ফোর্সেসগুলো ব্যালেন্স। এটা বেসিক্যালি নিউটন সেকেন্ড লর সাথে রিলেটেড। তা আসলে এখানে আমাদেরকে চাইছে, কিন্তু ফাইনালি তারা যেটা আমাদেরকে চাইছে, কোন দুইটা ফোর্স নিউটন সেকেন্ড লর সাথে রিলেটেড এগুলো না, কোন দুইটা ফোর্স নিউটনস থার্ড লর সাথে রিলেটেড, এই দুটো বের করতে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিউটনস থার্ড ল যে ইনফরমেশনগুলো আছে ওগুলো আমরা প্রথমে রিকল করি। দ্যাট ইজ দ্য ওয়ে আসলে টু সলভ দ্য প্রবলেম। তো আমরা নিউটনস থার্ড ল নিয়ে যে কনসেপ্টগুলো জানি সেটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশান থাকে। পেয়ার বলতে অ্যাকশন থাকবে, প্রত্যেক অ্যাকশনের একটা কী থাকবে, রিয়াকশান থাকবে। অ্যাকশন অ্যান্ড রিয়াকশান দুটোটা 100% ইকুয়াল হবে। তারা ডিফারেন্ট অবজেক্টের উপর অ্যাক্ট করে। অ্যাকশন যদি একটা বডির উপর হয়, রিয়াকশান হবে আরেকটা বডির উপর, এবং তারা সেম টাইপ অফ ফোর্স। অ্যাকশন অ্যান্ড রিয়াকশান অলওয়েজ কী হবে, সেম টাইপ অফ ফোর্স। একটা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স হয়, আরেকটা রিয়াকশান যেটা সেটাও কী হইতে হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স হইতে হবে। একটা যদি কন্ট্যাক্ট ফোর্স হয়, তাহলে রিয়াকশানটাও কী হইতে হবে, 100% কন্ট্যাক্ট ফোর্সই হইতে হবে। ওকে, আর নিউটনস থার্ড ল পেয়ারগুলো সলভ করার জন্য আমি ক্লাসে আপনাদেরকে বারবার বলি, একটা হিন্টস আছে। আমার কাছে মনে হয় এই হিন্টসটা দিয়ে আমি সাকসেসফুল সবসময় নিউটনস থার্ড ল পেয়ারের প্রবলেমগুলো সলভ করতে। তো আপনারাও আশা করি কী হবেন, এটা দিয়ে লাভবান হবেন। তাহলে সেই ক্ষেত্রে হিন্টসটা হচ্ছে এরকম যে দেখেন, অ্যাকশন যে ক্রিয়েট করবে, রিয়াকশানটা তার উপরই হবে। কে দিবে রিয়াকশানটা, যার উপর অ্যাকশানটা ক্রিয়েট হয়েছিল সেই কী করবে, আপনাকে রিয়াকশানটা দিবে। ফর এক্সাম্পল ধরেন আমরা যে এক্সাম্পলটা কমনলি দিই, ধরেন একটা যদি ওয়াল হয়, ওয়ালের উপর যদি আপনি একটা পাঞ্চ করেন, একটা ঘুষি যদি মারেন, তাহলে আপনি ওয়ালকে একটা অ্যাকশন দিলেন, ব্যথা হবে না, আপনি অন্য কেউ তো ব্যথা হবে না। কেন? কারণ অ্যাকশনটা আপনি ক্রিয়েট করছেন ওয়ালের উপর। তাহলে ওয়াল যেটা রিয়াকশন দিবে সেটা আপনার উপরই হবে। তাহলে এই হিন্টসটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখি এই হিন্টস দিয়ে আসলে আমরা কি আইডেন্টিফাই করতে পারি কিনা। তাহলে পি ফোর্সটা দেখেন তারা কী বলছে। পি ফোর্সটা বলছে দ্য আপওয়ার্ড ফোর্স। আচ্ছা, একটা কথা বলে রাখি, তাহলে যেহেতু তারা বলছে এখানে যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশান এই পেয়ারটা বের করতে, আর আমরা জানি অ্যাকশন অ্যান্ড রিয়াকশান পেয়ারগুলো ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, তাহলে তুলনা মানে একটা আপওয়ার্ড হলে আর একটা 100% কী হইতে হবে, ডাউনওয়ার্ড হইতে হবে। তাহলে এখানে পি এর সাথে কিউ এর কোনো দিন পেয়ার হবে না। এই লজিক দিয়ে প্রথমে আমরা এটা ক্লিয়ার করে ফেলি, কারণ দুটোটাই আপওয়ার্ড ফোর্স। আর এর সাথে এস এর কোনো পেয়ার হইতে পারবে না, কারণ দুটোটাই ডাউনওয়ার্ড ফোর্স। ওকে, তাহলে এখন আমরা যাই, তাহলে পেয়ার কোনগুলো আমরা সেটা দেখি। তাহলে পি হচ্ছে কোন ফোর্স, দ্য আপওয়ার্ড ফোর্স অফ দ্য প্যারাশুট অন দ্য ম্যান। তাহলে যেটা প্যারাশুট কাকে দিচ্ছে, ম্যানকে দিচ্ছে। তাহলে প্যারাশুট যেটা ম্যানকে দিচ্ছে, এটাকে যদি আমরা অ্যাকশন ধরি, তাহলে 100% ম্যান প্যারাশুটকে দিবে, যেটা অপোজিট মানে ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে দেখি আমরা এটা কোথাও আছে কিনা ডাউনওয়ার্ড ফোর্সের ওখানে। তাহলে আর কি বলে দেখেন, দ্য ডাউনওয়ার্ড ফোর্স অফ দ্য আর্থ অন দ্য প্যারাশুট। না, আমরা এখানে যেটা বলছি পিতে, পি এর পেয়ার ফোর্স হইতে হলে আমরা বললাম প্যারাশুট যেহেতু ম্যানকে দিচ্ছে, ম্যান তাহলে কাকে দিতে হবে, প্যারাশুটকে দিতে হবে। তাহলে এখানে আর্থ আসবে না। পি এর জন্য রিয়াকশন ফোর্স যেটা, পি এর জন্য পেয়ার যেটা হইতে হবে সেটা তাহলে প্যারাশুট আর ম্যানের মধ্যে হইতে হবে। আরেকটা অবজেক্ট এখানে আসতে পারবে না, আর্থ আসতে পারবে না সিস্টেমের মধ্যে। তাহলে এটা হবে না পি এর পেয়ার ফোর্স। তাহলে আমরা অ্যাসে যাই, দেখি পি এর পেয়ার ফোর্স অ্যাস হইতে পারে কিনা। ওকে, দ্য ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে পি ছিল আপওয়ার্ড ফোর্স, তাহলে অ্যাস হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, এতটুকু পর্যন্ত ম্যাচ করছে। এরপরে বললাম, আমরা বলছিলাম পিতে বলছিলাম প্যারাশুট ম্যানকে দিচ্ছে, তাহলে আমরা বললাম ম্যান প্যারাশুটকে দিতে হবে। তাহলে কী বলো দেখি, অফ দ্য ম্যান অন দ্য প্যারাশুট। হ্যাঁ, তাহলে এটা ম্যাচ করলো। তাহলে অ্যাকশন যে ক্রিয়েট করবে, রিয়াকশনটা তার উপরই হবে। কে দিবে, যার উপর অ্যাকশন অ্যাপ্লাই হয়েছিল তার উপর।
তাহলে প্যারাশুটকে মানুষটার উপর প্যারাশুট দিছিল পি ফোর্সে, তাহলে ম্যানও কাকে দিবে? প্যারাশুটকে দিবে। তাহলে সব লজিকগুলো আমাদের ম্যাচ করতেছে পি আর এস এর সাথে, নিউটনস থার্ড ল অফ এনার্জি লজিকগুলো। তাহলে আমরা কোনটা দিব আনসার হচ্ছে সি। ওকে, এরপরে যাই আমরা নাম্বার 14-এ। The diagram represents the only two forces acting on an object. Which object could be moving to the right at constant speed? আচ্ছা, constant speed to the right, তারা ডিরেকশন ফিক্স করে দিল তাহলে ডিরেকশনে যদি কনস্ট্যান্ট থাকে, স্পিডে যদি কনস্ট্যান্ট থাকে, সেম জিনিস আবার রিপিট করতেছি না, ভেলোসিটি কী থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে অ্যাক্সেলারেশন কী হবে? অ্যাক্সেলারেশন হবে 0, রেজাল্টেন্ট ফোর্স হবে 0। তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 কোন কোন জায়গায় দেখি, কোন অপশনগুলোতে আছে। তাহলে আমরা দেখতেছি, দেখেন বিতে যদি যাই, বিতে দেখেন 1 নিউটন টুয়ার্ডস দ্য রাইট, এই 1 নিউটন টুয়ার্ডস দ্য রাইট, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে এখানে 2 নিউটন টুয়ার্ডস দ্য রাইট, তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স 0 না, তাহলে বি আমাদের অপশন না। এরপরে সিতে যাই, সিতে বলতেছে 2 নিউটন টু দ্য লেফট, 1 নিউটন টু দ্য রাইট, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে 1 নিউটন টু দ্য রাইট, তাহলে এখানেও রেজাল্টেন্ট ফোর্স আছে, তাহলে সি হবে না। ডিতে বললো 1 নিউটন টু দ্য লেফট, 2 নিউটন টু দ্য রাইট, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে এখানে 1 নিউটন টু দ্য রাইট, এখানেও রেজাল্টেন্ট ফোর্স আছে, তাহলে ডিও হবে না। তাহলে আনসার হবে এ। কেন আনসার হবে এ দেখি। তাহলে আমরা কোয়েশ্চেন ইনফরমেশন থেকে দেখছি তারা ওই অপশনটা বের করতে চাইতেছে যেখানে রেজাল্টেন্ট ফোর্স 0। তাহলে দেখি অপশন এতে রেজাল্টেন্ট ফোর্স 0 হয় কিনা। হ্যাঁ, 1 নিউটন টু দ্য লেফট, 1 নিউটন টু দ্য রাইট, তাহলে ওটা ক্যান্সেল আউট করে রেজাল্টেন্ট ফোর্স হবে কি 0 নেট ফোর্স, তাহলে আনসার হচ্ছে এ। এরপরে 15-এ যাই। 15-এ কী বলে দেখেন, এ কার অফ ওয়েট 11,000 Newton moves with constant velocity along a horizontal road. A driving force of 5,000 Newton acts on the car. What is the force opposing the motion of the car? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, অ্যাডভাইসটা হচ্ছে আপনারা সবসময় অনেক কিছু দেখি মনে মনে ক্যালকুলেটার মধ্যে করতে চান, আপনারা কোনো সময় ভিজুয়ালাইজেশনটা আপনারা রিফ্লেক্ট করেন না। মানে আমি যেটা বলতেছি, কপিতে ড্র করেন, আপনারা একটা কার ড্র করেন, ড্র করলাম একটা হরিজনাল রোড ড্র করেন, এটা হচ্ছে হরিজনাল রোডটা, ফাইন। তাহলে তার ওয়েট কত বললো? 11,000 নিউটন। তাহলে আমরা জানি ওয়েট কোন দিকে এক করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাহলে ওটা দেন 11,000 নিউটন দিলাম। এরপরে তারা বললো এ ড্রাইভিং ফোর্স 5,000 নিউটন অ্যাক্টস অন দ্য কার। তাহলে আমি ড্রাইভিং ফোর্সটা কোন দিকে ধরলাম? এদিক দিয়ে ধরি, আমি লেফটও ধরতে পারতাম, আমি ধরলাম আর কি দিক দিয়ে 5,000 নিউটন ড্রাইভিং ফোর্সটা। আচ্ছা, তার মানে ড্রাইভিং ফোর্স যেদিকে হবে সেদিকে তার মোশনটা আমরা ধরে নিই। তার মোশনটা ধরেন কোন দিকে? ফর এক্সাম্পল সেই দিক দিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিডে বললো না, কনস্ট্যান্ট ভেলোসিটিতে বললে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ওদিক দিয়ে যাচ্ছে ভি মিটার পার সেকেন্ডে রাইটের দিকে। তো যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি, আবার সেম একই কথা রিপিট হবে, অ্যাক্সেলারেশন 0 হলে রেজাল্টেন্ট ফোর্স কী হবে? 0 হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয় তাহলে আমাদেরকে বের করতে হবে অপোজিং ফোর্সটা। তো অপোজিং ফোর্সটা কোন দিকে হবে? যেদিকে মোশন তার অপোজিট দিকেই তো হবে। তার মোশনটা আমি রাইট সাইডে কনসিডার করছি, ড্রাইভিং ফোর্সটা রাইট সাইডে 5,000 নিউটন। তাহলে অপোজিং ফোর্সটা হবে আমাদের কোন দিকে? মোশনের অপোজিট। তাহলে অপোজিং ফোর্সটা হচ্ছে দিস ওয়ান, এটাকে আমরা অ্যাপ ধরি, এটা বের করতে হবে। তাহলে এখানে আমি যেভাবে করতেছি দেখেন, আগে করি আনসারটা বের করে নিই, তারপরে আপনাদের কনফিউশন কোথায় থাকে সেটা বের করব। তারপরে হচ্ছে দেখেন, যেহেতু রেজাল্টেন্ট ফোর্স 0, ওকে, রেজাল্টেন্ট ফোর্স 0 হলে আমরা লিখতে পারি যে নর্মালি আমরা দুইটা ফোর্স যদি দেওয়া থাকে, হরিজেন্টালি ফোর্সগুলো যেগুলো বললো, একটা হচ্ছে 5,000 আর একটা হচ্ছে অপোজিং ফোর্স হচ্ছে কি এফ, যেটা আমরা ধরলাম। তাহলে আমরা বলতে পারি ফরওয়ার্ড ফোর্স 5,000 মাইনাস ব্যাকওয়ার্ড ফোর্স এফ, আর এতে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি 0। তারা বলে দিছে কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে 5,000 মাইনাস এফএসগুলো যদি 0 হয় তাহলে এফএসগুলো কত হবে? 5,000 নিউটন। তার মানে অপোজিং ফোর্সটা কত? 5,000 নিউটন। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমি যে কনফিউশনটা ক্রিয়েট হয় দেখি, সেটা হচ্ছে কি অনেকে আনসার 6,000 পায় ম্যাক্সিমাম। তারা যেভাবে চিন্তা করে সেটা হচ্ছে, তারা বলে ধরেন 11,000 দেওয়া আছে ওয়েটটা, আর 5,000 নিউটন ড্রাইভিং ফোর্স বললো, তার মানে মনে হয় কত? 6,000 নিউটন হবে। অপশনগুলো এমনভাবে ক্রিয়েট করা এখানে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্যই, মিসকনসেপশন থাকলে যেহেতু ওটাও কি বের হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে। তাহলে দেখেন এখানে কেন 11,000 নিউটনের কোনো ইম্প্যাক্ট এখানে থাকবে না। আপনি যখন কোনো ফ্লোরে দাঁড়ায় আছেন, আপনি যখন ধরেন এখন বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার ওয়েটটা 100% কাজ করতেছে না, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ওয়েট। তাহলে
মানে আপনি ফ্লোরের মধ্যে আপনার কোনো মোশন আছে, আপনি যখন বসে দেখতেছেন ভিডিওটা বা দাঁড়াই দেখতেছেন এখন না, তাহলে ওয়েট কেন আপনার মোশন ক্রিয়েট করতে পারতেছে না? কারণ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ওয়েট যেদিকে অ্যাক্ট করতেছে তার আপনি যখন ফ্লোরে দাঁড়াই আছেন বা বসে আছেন একদম ঠিক 100% আপনার অপোজিটে একটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আছে যেটা আপনার সার্ফেস দিবে, তো ওটা এক্স্যাক্টলি ইকুয়াল অ্যান্ড অপোজিট বলে আপনার ভার্টিক্যালি আপনার কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই। তাহলে সেজন্য আপনি নিচের দিকেও যাচ্ছেন না মাটি গেড়ে, অথবা কি যাচ্ছেন না উপরের দিকেও যাচ্ছেন না, কোনো দিকে যাচ্ছেন না। তাহলে এখানে আসলে ওয়েটের কোনো ইম্প্যাক্টই নেই। ওয়েট আর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কী হবে, ক্যান্সেল আউট হবে। তাহলে আমরা তার মোশনটা যেহেতু হরিজেন্টাল, তাহলে বেসিক্যালি হরিজেন্টাল ফোর্সেসগুলো আমাদের কী করতে হবে, এই জায়গায় কনসিডার করতে হবে। হরিজেন্টালের সাথে ভার্টিক্যালের কোনো ফোর্সের আমরা এখানে অ্যাড মাইনাস করতে পারবো না, কারণ আপনি অ্যাড বা সাবট্রাক্ট তখনই করতে পারেন দুটো ফোর্সকে যখন দুটো সেম লাইনে অ্যাক্ট করে, আইদার এদিক দিয়ে হরিজেন্টালি অথবা ভার্টিক্যালি, অথবা কি সেম লাইনে মানে এদিক দিয়ে হইতে পারে। সেম লাইনে অ্যাক্ট করবে যখন, তখনই আপনি দুটো ফোর্সই করতে পারেন। একটা ফোর্স ধরেন এদিক দিয়ে আছে আর একটা ফোর্স হচ্ছে এই বরাবর আছে, তখনই দুটো ফোর্সকে আপনি এক বা সাবট্রাক্ট করতে পারবেন সেম লাইনে থাকলেই। তাহলে এখানে আপনি 11,000 থেকে 5,000 যেটা সাবট্রাক্ট করার কনসেপ্ট ওটা পারবেন না ইনশাল্লাহ। আমার মনে হয় সামনে আর ভুল হবে না যারা করেন আর কি। আচ্ছা, এরপর আমরা যাই কোথায় 16 কি বলে দেখেন, এ বোট ইজ ট্রাভেলিং এট স্টেডি স্পিড, আবার সেম কথা ইন স্ট্রেট লাইন। তাহলে ডাইরেকশন কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, রেজাল্টেন্ট ফোর্স জিরো, অ্যাক্সেলারেশন জিরো, হুইচ স্টেটমেন্ট আওয়ার দ্য বোট ইজ কারেক্ট। তাহলে অপশন এতে কি বলে দেখি, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বোট ইজ ইন দ্য ডিরেকশন অফ মোশন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি থাকে তার মানে হচ্ছে সে স্টেডি স্পিডে থাকতে পারবে না, তাহলে অপশন এ না। বিতে কি বলে দেখেন, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বোট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য মোশন। এটা হলে তো আরও সে ডিসেলারেট করবে, স্পিড কনস্ট্যান্ট থাকতে পারবে না, তাহলে বিও না। সিতে বলো দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বোট ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হলে সে সার্ফেস অফ দ্য লেকে যাচ্ছিল, তো সে নিচের দিকে কী করবে, ডুবে যাবে। ডুবে গেলে তো যেতে পারবে না স্ট্রেট লাইনে সার্ফেস অফ দ্য লেক, তার মানে হচ্ছে সি ও কি কারেক্ট না। ডিতে কি বললো, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বোট ইজ জিরো। হ্যাঁ, 100% ভার্টিক্যালি ফোর্সেসগুলো ব্যালেন্স, ওই যে কিছুক্ষণ আগে বললাম নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর ওয়েট একটা ক্যান্সেল আউট করবে, এবং হরিজন্টাল যে ফোর্সগুলো আছে ওরা একটা ক্যান্সেল আউট করবে বলেই আপনার সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে পারবে। আনসার হচ্ছে ডি এখানে। তারপরে 17 যদি আমরা যাই, 17 কি বললো দেখেন, এ কার ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন অন এ লেভেল রোড, ইটস ইঞ্জিন প্রোভাইডস এ ফরওয়ার্ড ফোর্স অন দ্য কার, a second force of equal size acts on the car due to the resistive forces. Which statement describe what happens? তাহলে ফরওয়ার্ড ফোর্স আর রেজিস্টিভ ফোর্স যদি ইকুয়াল হয়, দুটোটা যদি সেম হয়, ফরওয়ার্ড ফোর্স আর রেজিস্টিভ ফোর্স, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কী হবে, জিরো হবে। রেজাল্টেন্ট ফোর্স জিরো হলে অ্যাক্সিলারেশন কী হবে, নেট ফোর্স জিরো হবে, তাহলে অ্যাক্সিলারেশনে কী হবে, জিরো হবে। আর অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে তার মানে ভেলোসিটি কী হবে, কনস্ট্যান্ট। আর ভেলোসিটি ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা বলি স্পিড প্লাস ডিরেকশন, তার মানে তার স্পিডও কনস্ট্যান্ট, ডাইরেকশনও কনস্ট্যান্ট। তাহলে অপশন এতে যাই আমরা। অপশন এতে কী বললো, দ্য কার চেঞ্জেস দ্য ডিরেকশন। তাহলে ডিরেকশন চেঞ্জ হলে তো ভেলোসিটি চেঞ্জ হবে, তখন তো রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে না। ওকে, অপশন এ না। অপশন বিতে বলো, দ্য কার মুভস অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড। তাহলে কার যদি কনস্ট্যান্ট স্পিডে মুভ করে তাহলে ওকে, হ্যাঁ, কনস্ট্যান্ট স্পিড এট দি সেম স্ট্রেট লাইন তো তারা আগেই বলে দিয়েছিল, তাহলে ডাইরেকশনও ফিক্স, ডাইরেকশনও কনস্ট্যান্ট, স্পিডও কনস্ট্যান্ট, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কী হবে, জিরো হবে। তাহলে আনসার বি। সি কেন হবে না, দ্য কার স্লোজ ডাউন। তাহলে স্পিড যদি কমে যায়, ডিসেলারেট করে, তার মানে হচ্ছে ভেলোসিটি কী হচ্ছে, কমতেছে, ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন থাকবে, রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে না। তো ডি কারেক্ট না, সেম রিজনে সিও কি না, কারেক্ট না। এরপর আমরা 18 যাই। 18 কী বললো, এ কার ট্রাভেলস টুয়ার্ডস A car travels towards along a straight horizontal road. Only the horizontal forces acting on it are shown. The length of each arrow represents the size of each forces. How do these forces affect the motion of the car? আচ্ছা, তাহলে স্ট্রেট হরিজন্টাল রোড যদি তাই, তার মানে তার ডাইরেকশনটা কনস্ট্যান্ট। এখন ডাইরেকশন কনস্ট্যান্ট বুঝলাম, ওকে। এখন দেখি যে ফোর্সেসগুলো তারা দেখাই দিল এখানে, হরিজন্টাল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য কার। একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট এখানে, দ্য লেন্থ অফ দ্য ইচ অ্যারো রিপ্রেজেন্ট দ্য সাইজ অফ দ্য ইচ ফোর্স। তার মানে লেন্থের সাইজ দেখে আমাদের ফোর্সের ম্যাগনিটিউডটা কী করতে হবে, কনসিডার করতে হবে। যেহেতু রেজিস্টিভ ফোর্সটা ইয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশন মিলে, যেটা মোশনের অপোজিট, মোশন হচ্ছে তার 100% কোন দিকে, মোশন তো এদিকে হইতে হবে, ভি মিটার পার সেকেন্ড টুয়ার্ডস দ্য লেফট। তাহলে এই রেজিস্টিভ ফোর্সটা যেহেতু ড্রাইভিং ফোর্সের চেয়ে বেশি,
তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 না, রেজাল্টেন্ট ফোর্স থাকবে। আর রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে থাকবে? যেদিকে ফোর্স বেশি সেদিকেই থাকবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা থাকবে আমরা এই বরাবর, নেট ফোর্সটা থাকবে মোশনের অপোজিট। তা আমরা জানি, আপনাদেরকে বলছিলাম, নেট ফোর্স যদি মোশনের অপোজিট হয় তাহলে 100% অবজেক্ট স্লো ডাউন করবে। তাহলে আমরা পেয়ে গেলাম ইনফরমেশন থেকে যে ফাইনালি ডিসিশনটা যে অবজেক্ট এখানে স্লো ডাউন করবে। তাহলে অপশন এতে যাই, দ্য কার মুভস অ্যাট কনস্ট্যান্ট স্পিড, সম্ভব না, রেজাল্টেন্ট ফোর্স আছে, রেজাল্টেন্ট ফোর্স থাকলে কনস্ট্যান্ট স্পিডে সম্ভব না। বিতে বললো কি, দ্য কার মুভস ব্যাকওয়ার্ড, না। দেখেন সেটা আগের থেকে কিসে ছিল, দেখেন এ কার ট্রাভেলস ফরওয়ার্ড অ্যালং এ স্ট্রেট হরিজন্টাল রোড, যেহেতু আগের থেকে সে কিসে ছিল, ট্রাভেল করতেছিল, কোন দিক দিয়ে, লেফট সাইডের দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি এখন তার মোশনের অপোজিট হয়, প্রথমে সে স্লো ডাউন হবে, স্লো ডাউন হইতে 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 যদি যখন তার স্পিড 0 হয়ে যাবে, এরপরে যদি রেজাল্টেন্ট ফোর্স তার পিছনে থাকে তখন সে পেছন দিকে মুভ করা শুরু করবে। কিন্তু আপাতত যেহেতু তার মোশনটা অলরেডি ফরওয়ার্ড ছিল, মানে লেফটে ছিল, তাহলে সে স্লো ডাউন হবে। স্লো ডাউন হইতে 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 যখন 0 হবে, স্টিল যদি কী থাকে আপনার, তখন নেট ফোর্সটা পেছনের দিকে থাকে, তখন অবজেক্টটা কি, দ্যাট মিনস কারটা পেছনের দিকে মুভ করা শুরু করবে। কিন্তু আপাতত এই মুহূর্তে সে কী করবে, সে তার মোশনটা, তার স্পিডটা স্লো ডাউন হবে, স্লো ডাউন হতে 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 0 হওয়ার আগ পর্যন্ত তার ডাইরেকশন কী করবে না, সে পেছন দিকে ব্যাক যাবে না। যে কারণে আমরা এটা অপশানটা চিন্তা করব না, কোনটা, বিটা। তাহলে এখানে আমাদের জন্য কারেক্ট অপশন হচ্ছে কোনটা, দ্য কার স্লোজ ডাউন। আর এটা তো হইতেই পারে না, কারণ তার রেজাল্টেন্ট ফোর্স আর মোশনের অপোজিট, স্পিডটা ইনক্রিজ করা ইম্পসিবল। আচ্ছা, তা আশা করি এটা বুঝছেন নাম্বার 18টা। তাও যদি কোনো কনফিউশন থাকে প্লিজ স্যারকে ক্লাসে বলবেন। এরপরে যদি 19-এ যাই আমরা, এখানে বললো an arrow travels horizontally in a straight line at constant speed. Okay, straight line, constant speed, direction constant, speed constant, তার মানে velocity constant and acceleration 0, তার মানে resultant force 0. In which direction does the weight act? ওয়েট গ্রাউন্ডটা দেখাই দিল, আমরা ফ্ল্যাট সারফেস ধরতেছি, তাহলে আমরা জানি ফ্ল্যাট সারফেস যখন ধরি আমরা, তখন ওয়েটটা আমরা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে। তাহলে অপশন হচ্ছে এ। এটা জাস্ট একটা ফ্যাক্ট, এখানে এক্সপ্লেনেশনটা এখানে বেসিক্যালি যা দেওয়া হয়েছে এখানে, এগুলো আসলে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। তাহলে এখানে ফ্যাক্ট যেটা, ওয়েট অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে, তাহলে সেই হিসেবে আনসার কী দিব, এই দিব আমরা। ওকে, তারপরে 20-তে বললো কি, দ্য ডায়াগ্রাম শোজ 2 of the 3 vertical forces acting on a hot air balloon. The hot air balloon is moving upwards is constant speed. Okay, moving upward at constant speed. তাহলে constant speed, moving upward, তার মানে ডিরেকশনও ফিক্স, স্পিডও কনস্ট্যান্ট, ডাইরেকশনও কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটিও কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সিলারেশন 0, রেজাল্টেন্ট ফোর্স 0। তাহলে যদি what is the air resistance acting on the hot air balloon, তাহলে এখানে প্রথম ব্যাপার হচ্ছে আপনারা একটু দেখেন, রিকল করেন ইনফরমেশনটা কাকে নিয়ে, এয়ার রেজিস্ট্যান্সকে নিয়ে। আমরা বললাম এয়ার রেজিস্ট্যান্স না, যে কোনো রেজিস্টিভ ফোর্সই আমরা বলছিলাম মোশনের অপোজিট অ্যাক্ট করবে। যেহেতু তারা বলে দিয়েছে মুভিং আপওয়ার্ডস, তার মোশনটা কোন দিকে, আপওয়ার্ড। ওকে, তাহলে আপনার রেজিস্টিভ ফোর্সগুলো, দ্যাট মিনস এয়ার রেজিস্ট্যান্স একটা রেজিস্টিভ ফোর্স না, তাহলে কোন দিকে অ্যাক্ট করবে, তাহলে মোশনের অপোজিট। তাহলে মোশনের অপোজিট হলে তার উপর এয়ার রেজিস্ট্যান্সটাও কোন দিকে, নিচের দিকে। আমি এয়ার রেজিস্ট্যান্স বলতেছি। আর যেহেতু বলছে কনস্ট্যান্ট স্পিড, সেম ডিরেকশনে যাচ্ছে, আমরা প্রথমে বলছি রেজাল্টেন্ট ফোর্স 0, তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 হয়, তাহলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্সেস যা আছে সবগুলো কী হবে, মানে আপওয়ার্ড ফোর্সেস ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্সেস হবে। তাহলে আপওয়ার্ড ফোর্স হচ্ছে এখানে 2500 নিউটন, তাহলে ডাউনওয়ার্ড ফোর্সে কী হইতে হবে, 2500 নিউটনই হইতে হবে। তাহলে এখানে ডাউনওয়ার্ড ফোর্সেস আমরা কি দেখলাম, দুইটা ফোর্স দেখতেছি ডাউনওয়ার্ড ফোর্স, একটা হচ্ছে তার ওয়েট যেটা হচ্ছে 2200, আর একটা হচ্ছে ইয়ার রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে যেহেতু আমরা ডাউনওয়ার্ড ফোর্স বলেই দিলাম, রেজাল্টেন্ট ফোর্স 0 হলে ডাউনওয়ার্ড ফোর্স আর আপওয়ার্ড ফোর্স ইকুয়াল হবে। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে টোটাল 2500 নিউটন, আর ওয়েট হচ্ছে 2200, আর একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স। তাহলে আরটা বের করি আমরা, তাহলে 2500 নিউটন মাইনাস 2200, তাহলে বেসিক্যালি এটা আসছে 300 নিউটন, আর এটা ডিরেকশন মোশনের অপোজিট, তাহলে 300 নিউটন ডাউনওয়ার্ডস এয়ার রেজিস্ট্যান্সের ডিরেকশন। ওকে, এরপরে 21-এ যাই। 21-এ কি বললো, এ লরি ইজ ট্রাভেলিং অ্যালং এ স্ট্রেইট হরিজন্টাল রোডে যাচ্ছে, ডিরেকশন কনস্ট্যান্ট। দ্য কনস্ট্যান্ট ড্রাইভিং ফোর্স অন দ্য লরি ইজ
80 kilonewton. The total resistive force is 20 kilonewton. Which row describes the motion of the lorry and gives the resultant force acting on it? আচ্ছা, তাহলে আবার ড্র করে ফেলবো। তো ড্র করে ফেললে আমরা হরিজন্টাল ফোর্সেসগুলো দেখাই যেদিকে সে ট্রাভেল করতেছে যেগুলোতে। তাহলে একটা হরিজন্টাল ফোর্স হচ্ছে ড্রাইভিং ফোর্স, যেটা 80 কিলোনিউটন। আচ্ছা, কিলোকে যদি আমরা নিউটনে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলাম। বেসিক্যালি এটা 80,000 হবে। আচ্ছা, কিলোতেই রাখি, কারণ আনসারগুলো দেখে কিসে আছে, কিলোতেই আছে। তাহলে আমরা এটা কিলোতেই রাখি। তাহলে এখানে ফরওয়ার্ড ফোর্স হচ্ছে 80 কিলোনিউটন ড্রাইভিং ফোর্স, আর রেজিস্টিভ ফোর্স হচ্ছে এখানে আপনার 20 কিলোনিউটন। তাহলে হরিজন্টালি এই দুইটা ফোর্সই কি এক করতেছে, বা তার মোশনের উপর ইম্প্যাক্ট ফেলবে এরাই। তাহলে আমরা রেজাল্ট ফোর্স বলতে পারি কত, হরিজন্টালি 80 মাইনাস 20, তাহলে 60 কিলোনিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স 60 কিলোনিউটন। তাহলে যেহেতু রেজাল্টেন্ট ফোর্স আছে এবং রেজাল্টেন্ট ফোর্সটা মোশনের দিকেই, মানে ড্রাইভিং ফোর্স যেদিকে সেদিকেই রেজাল্টেন্ট ফোর্সটা, তাহলে 100% তার স্পিড ইনক্রিজ করবে। আর স্পিড যদি ইনক্রিজ করে সেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলি। স্পিড যদি ডিক্রিজ করতো, কোন সময় স্পিড ডিক্রিজ করতো, রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের অপোজিট হতো, মানে গাড়ির দিকে যাওয়ার কথা, তার যদি আপনি ব্যাকওয়ার্ড যদি রেজাল্টেন্ট ফোর্স হতো গাড়ির, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম তার স্পিড ডিক্রিজ করবে। তাহলে আমরা আবার একটু রিকল করে দিই ইনফরমেশনগুলো। রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের দিকে হয় তাহলে অবজেক্ট অ্যাক্সিলারেট করে, দ্যাট মিনস স্পিড আপ হয়। আর রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের অপোজিট হয় তাহলে অবজেক্টের স্পিড ডিক্রিজ করে স্লো ডাউন হয়, এটাকে আমরা ডিসেলারেশন বলি। তাহলে এখানে ডিসেলারেশন হবে না, এখানে অ্যাক্সিলারেশন হবে। তাহলে আনসার হচ্ছে কি এ। এরপর 22তে দেখেন, 22তে বললো অ্যান অবজেক্ট ফলস উইদাউট এয়ার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। Its positions at equal time intervals is shown by a sequence of dots. Which sequence of dots is correct? আচ্ছা, ভালো কোয়েশ্চেন, খুবই রিসেন্ট একটা কোয়েশ্চেন, রিসেন্ট পেপার থেকে। which sequence of dot is correct? তাহলে আমি একটা ইনফরমেশন আগে অনেকক্ষণ ধরে আলাপ করছি, কোয়েশ্চেন নাম্বার 3তে এখন আর আলাপ করবো না। এটা আমরা বললাম যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে যে কোনো অবজেক্টের অ্যাক্সেলারেশন হবে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে কোনো অবজেক্টের। তাহলে এই অবজেক্টেরও অ্যাক্সেলারেশন হবে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আমরা বলি চেঞ্জ ইন ভ্যালোসিটি চেঞ্জ হবে। তাহলে এখানে যেটা বললো আরেকটা ইনফরমেশন দেখেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইচ টাইম ইন্টারভেলে, এখানে বলের যে পজিশনগুলো দেখাইছে এগুলো হচ্ছে ইকুয়াল টাইম ইন্টারভেল। তাহলে ইকুয়াল টাইম ইন্টারভেল আমরা ধরে নিয়ে এই টাইম ইন্টারভেলটা হচ্ছে 1 সেকেন্ড সুবিধার জন্য। প্রত্যেক 1 সেকেন্ডে বলের পজিশনগুলো কি ড্র করা এখানে। তাহলে এখানে যদি আমরা রেস থেকে ড্রপ করতেছে বলি, মানে ধরেন রেস থেকে পড়তেছে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে তার ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 0, নো প্রবলেম। এটা যদি রেস থেকে না হইতো তাও কিন্তু সেম সিকোয়েন্স হবে, সেম ঘটনা হবে। তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি যদি 0 হয় তাহলে অ্যাক্সেলারেশন তো আছে, অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা একটা কাজ করি, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ভ্যালুটাকে আমরা একটু রাউন্ড অফ করে 10 ধরি। তাহলে অ্যাক্সেলারেশনটা আমরা রাউন্ড অফ করে 9.8কে রাউন্ড অফ করে 10 ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি 9.8 আমরা রাউন্ড অফ করে ধরলাম কত, 10। তাহলে অ্যাক্সেলারেশন 10 মানে হচ্ছে তার ভ্যালোসিটি চেঞ্জেস বাই 10 মিটার পার সেকেন্ড ইন এভরি সেকেন্ড। তাহলে এই এভরি সেকেন্ড যেটা 1 সেকেন্ডটাকে আমরা এই ইকুয়াল টাইম ইন্টারভেলটা ধরে নিচ্ছি। তাহলে 1 সেকেন্ডে তার ভ্যালোসিটি কত করে চেঞ্জ হয়, 10 মিটার পার সেকেন্ড করে চেঞ্জ হয়। তার মানে হচ্ছে কি, ধরেন এই মুহূর্তে তার ভ্যালোসিটি 0, তাহলে 1 সেকেন্ড পরে এইখানে তার ভ্যালোসিটি হবে কত, 10 মিটার পার সেকেন্ড। এরপরে 2 সেকেন্ড পরে তার ভ্যালোসিটি হবে কত, 20 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে তার ভ্যালোসিটি হবে কত, 30 মিটার পার সেকেন্ড, লাইক দিস। ঠিক আছে না, কারণ চেঞ্জ ইন ভ্যালোসিটি কত দেখেন 10, দ্যাট মিনস অ্যাক্সেলারেশন 10 মিলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ভ্যালোসিটি মানে হচ্ছে বা স্পিড মানে হচ্ছে চেঞ্জ ইন ডিস্টেন্স। 10 মিটার পার সেকেন্ড মানে কি, 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে তার স্পিড 1 সেকেন্ডে সে 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে। ওকে, তাহলে 1 সেকেন্ডে যদি সে 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে এটা যদি 10 মিটার হয়, 1 সেকেন্ডে সে 10 মিটার ট্রাভেল করলো, তাহলে যখন তার স্পিড 20 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে সে পরের সেকেন্ডে ওই সেকেন্ডে সে 20 মিটার ট্রাভেল করছিল। তাহলে 20 মিটার যদি ট্রাভেল করে
তাহলে 10 মিটারের যে ডিস্টেন্সটা তারা এখানে দেখাইলো তার চেয়ে 20 মিটার ডিস্টেন্সটা ডাবল হবে না, কিন্তু তারা এখানে ইকুয়াল দেখাইছে। আর আমরা একটা দেখেন সিকোয়েন্স দেখেন, তাহলে স্পিড যেহেতু বাড়তেছে 20 মিটার পার সেকেন্ডের জন্য আমরা বললাম পার সেকেন্ডে যদি 20 মিটার ট্রাভেল করে তাহলে 10 মিটারের চেয়ে 20 মিটারের সেপারেশনটা কী হবে, বেশি হবে, ডিস্টেন্সটা বেশি হবে। মেক সেন্স, বেশি হবে, 10-এর চেয়ে 20 বেশি, তাহলে 30 মিটার পার সেকেন্ড যখন তখন আরও বেশি হবে। তার মানে আমরা বুঝে গেলাম যে যত তার নিচে সে পড়তেছে তার ভ্যালোসিটি যেহেতু কনস্ট্যান্টলি ইনক্রিজ করতেছে, তাহলে তার ডিস্টেন্স ট্রাভেলটাও, ডিস্টেন্স যে ট্রাভেল, যে গ্যাপগুলো, পজিশনগুলো, এগুলো কনস্ট্যান্টলি কী করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে, কনস্ট্যান্টলি ইনক্রিজ করতে থাকবে। তাহলে এইতে তো এটা হচ্ছেই না, আমরা বললাম এইতে দেখেন তার ডিস্টেন্স যেটা, সেপারেশন যেটা, ডিস্টেন্স ট্রাভেল যেটা, সেটা কনস্ট্যান্টলি ইনক্রিজ করতেছে না, উল্টা কী করতেছে, ডিক্রিজ করতেছে। দেখেন এখানে এই যে প্রথমে এটা ছিল সেপারেশন, ডিস্টেন্স ট্রাভেলটা এটা ছিল, এরপরে আরেকটু কমে গেছে, এরপর আরও কমে গেছে, কমে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে স্লো ডাউন হচ্ছে, যেটা মিলতেছে না। তাহলে এই না বিতে দেখছি ওকে প্রথম এই দুইটা পজিশনে দেখা যাচ্ছে কি একটু ঠিক ছিল, 10 মিটারে ধরতে পারতাম, এটা 20 মিটার ডাবল বোঝা যাচ্ছে, কিন্তু এরপরে 30 মিটারের জন্য আরও বেশি হইতো না সেপারেশনগুলো, ডিস্টেন্সটা, কিন্তু এখানে কমে গেছে। তাহলে এটা না বিও না, সিতে যাই, দেখি সিতে দেখা যাচ্ছে অলমোস্ট কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট বোঝাচ্ছে, সেম মানে ইকুয়াল ইন্টারভ্যালে সেম টাইমে সে সেম ডিস্টেন্স কী করতেছে, ট্রাভেল করতেছে। তার মানে স্পিড কনস্ট্যান্ট, কিন্তু আমরা দেখতেছি স্পিড বাড়তেছে যেহেতু অ্যাক্সেলারেশন আছে 10, 20, 30, তাহলে সিও না, তাহলে আনসার হচ্ছে ডি। আনসারে ম্যাচ করতেছে কিনা দেখি, ওকে ফাইন, দেখি ও হ্যাঁ বিটুইন সেপারেশনে ডিস্টেন্সটা দেখেন আস্তে আস্তে কী করতেছে, ইনক্রিজ করতেছে। হ্যাঁ ওটাই তো, ডিস্টেন্স ট্রাভেলটা তার বাড়বে কারণ তার স্পিড বাড়তেছে, পার সেকেন্ডে তার ডিস্টেন্স ট্রাভেলটা বাড়বে, তাহলে সেপারেশনটা কীভাবে বাড়বে, তাহলে সেজন্য আমরা আনসারটা কী দিব, ডি দিব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, একদম বেসিক প্রশ্নের সাথে রিলেটেড। আমি এটা ডিসকাস করছিলাম আপনাদের ক্লাসে, আমি যে ক্লাসগুলোতে যেতাম ডিসকাস করছিলাম, ওখানে একটু রিকল করলে এটার সাথে ওটাও কী হবে মনে পড়ে যাবে আশা করি। এরপরে নাম্বার 23, last one, which now gives the expression for calculating the thinking distance and gives a variable that affects the thinking distance. তাহলে আমরা বলি স্টপিং ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা বললাম যে আমরা জানি থিঙ্কিং ডিস্টেন্স প্লাস কি ব্রেকিং ডিস্টেন্স, থিঙ্কিং ডিস্টেন্স আর ব্রেকিং ডিস্টেন্সকে একসাথে টোটাল করলে আমরা স্টপিং ডিস্টেন্স বলি। তাহলে এটার জন্য আমরা একটা গ্রাফ দিয়ে দেখাই, আমরা একটা গ্রাফ ড্র করি, টাইম টি ইজুয়াল 0-তে, আচ্ছা ওয়াই এক্সিসে হচ্ছে আমরা ভ্যালোসিটিকে রিপ্রেজেন্ট করতেছি আর এক্স এক্সিস আমরা টাইমকে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে টাইম টি ইজুয়াল 0-তে ধরেন সে কোনো কিছু দেখলো, অ্যাক্সিডেন্ট যেটা হবে বা কোনো কিছু দেখলো, মানে ব্রেক অ্যাপ্লাই করার আগে কি দেখলো না কিছু, তো দেখেই তো আমরা কী করতে পারি না, ব্রেক অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমরা জানি একটা আমাদের কী থাকে, রিয়েকশন টাইম থাকে, ডিলে থাকে। তাহলে দেখার পর সঙ্গে সঙ্গে সে ব্রেক অ্যাপ্লাই করতে পারো না, এই টাইমে গিয়ে একটা সার্টেন টাইম পরে দেখার টাইম মানে দেখছিল 0-তে, টাইম টি ইজুয়াল 0-তে, আর T1-এ গিয়ে সে ব্রেকটা অ্যাপ্লাই করলো। তাহলে বেসিক্যালি আমরা বললাম এই 0 থেকে T1 যেটা, যে টাইমটা, এটা হচ্ছে তার ডিলেটা। ডিলেটা কেন হয়, রিয়েকশন টাইম এররের কারণে। আচ্ছা, এরপরে সে ব্রেক অ্যাপ্লাই করলো, ব্রেক অ্যাপ্লাই করার পর এটা কি ডিক্রিজ করে, স্পিড ডিক্রিজ করে ফাইনালি রেস্টে আসলো। তাহলে আমরা এটাও জানি যে স্পিড ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশনকে, আর এরিয়া অন দ্য গ্রাফ রিপ্রেজেন্ট করে ডিস্টেন্সকে। তাহলে যেহেতু আমরা বললাম এই টাইমটা হচ্ছে তার রিয়েকশন টাইমটা, যে ডিলেটা, তাহলে রিয়েকশন টাইমের মধ্যে যে ডিস্টেন্সটা ট্রাভেল করে ওটাকে আমরা থিঙ্কিং ডিস্টেন্স বলছি, ঠিক আছে না, মনে পড়ছে আশা করি। তাহলে এই এরিয়া দ্য গ্রাফটা, তাহলে এই স্পিড ভার্সেস টাইম গ্রাফের এই এরিয়া দ্য গ্রাফটা যেটা রেক্টেঙ্গেল, এটা বেসিক্যালি আপনার রিপ্রেজেন্ট করবে কাকে, থিঙ্কিং ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে। আর ব্রেক অ্যাপ্লাই করার পর স্টপ হওয়ার আগ পর্যন্ত যে ডিস্টেন্সটা আমরা ট্রাভেল করি ওটাকে আমরা কী বলি, ব্রেকিং ডিস্টেন্স বলি না, ব্রেকিং ডিস্টেন্স। তাহলে এই এরিয়া গ্রাফটা রিপ্রেজেন্ট করে ব্রেকিং ডিস্টেন্সকে, ট্রাইঙ্গেলটা, আর এই রেক্টেঙ্গেল যেটা সেটা রিপ্রেজেন্ট করে থিঙ্কিং ডিস্টেন্সকে। আর দুটোটাকে অ্যাড করলে মানে টোটালটা যেটা ট্রাপিজিয়াম, এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে আমাদের স্টপিং ডিস্টেন্সটাকে। তাহলে আমাদেরকে এখানে থিঙ্কিং ডিস্টেন্স নিয়ে কী করতে হবে, কথা বলতে হবে। তারা বললো থিঙ্কিং ডিস্টেন্সকে যদি আপনি সাবজেক্ট বানান তাহলে এক্সপ্রেশন কোনটা কারেক্ট হবে। তাহলে থিঙ্কিং ডিস্টেন্সকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে আমরা বলতেছি স্টপিং ডিস্টেন্স মাইনাস ব্রেকিং ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে এক্সপ্রেশনটা থিঙ্কিং ডিস্টেন্সের। আচ্ছা, এরপরে কোন এফেক্টটা কি, কোন মানে এখানে বললো না কোন ভ্যারিয়েবলটা থিঙ্কিং ডিস্টেন্সের উপর কী করবে, এফেক্ট করবে। তাহলে দেখেন এখানে খুব ক্লিয়ারলি, একদম ক্লিয়ার কাট কথা,
কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি নাই। আর যাই ওর এই ওয়ার্ডের মিনিংটা জানি না, ইদানিং খুব শুনতেছি সেজন্য মুখ দিয়ে চলে আসলো। আই হোপ এটা কি কোনো অন্য কোনো ওয়ার্ড মিন করবে না। যাই হোক, তারপরে স্পিড ভার্সেস টাইম গ্রাফ। তাহলে আমরা বললাম এই এরিয়ান দ্য গ্রাফটা, মানে রেক্টেঙ্গেলটা কিন্তু আমি সার্কেল করছি বোঝানোর জন্য, এই রেক্টেঙ্গেলটা বেসিক্যালি থিং ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখেন, তাহলে আমরা যদি এই রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করতাম, তাহলে আপনি কী করতেন, আপনি লেন্থ ইন্টু কি, এই লেন্থ ইন্টু উইথ কী করতেন, মাল্টিপ্লাই করতেন না? এটা হচ্ছে লেন্থ আর এটা কি উইথ, এটা মাল্টিপ্লাই করতেন। ডিফারেন্ট কালার দিয়ে দেখায়, একটু কালার তো আর নাই, আচ্ছা ব্ল্যাক দিয়ে দেখায়। তাহলে এটা হচ্ছে আমাদের কি উইথ, এটা হচ্ছে লেন্থ, এটা মাল্টিপ্লাই করে তো আপনি কী করতেন, থিঙ্কিং ডিস্টেন্সটা, দ্যাট মিনস রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করতেন। তাহলে একটা লেন্থের দিকে, উইথের দিকে আমরা কি আছে, টাইম আছে, আর এখানে লেন্থের দিকে আমরা যেটা বললাম এটা হচ্ছে স্পিডের ম্যাগনিটিউডটা, এটা আছে। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে বেসিক্যালি আমরা থিঙ্কিং ডিস্টেন্সটা পেয়ে যেতাম, এরিয়ান দ্য গ্রাফটা। তাহলে দেখেন এই যে এরিয়ান দ্য গ্রাফটা, থিঙ্কিং ডিস্টেন্স যেটা, এটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের ম্যাগনিটিউডের উপর, একটা হচ্ছে টাইমের উপর, একটা হচ্ছে স্পিডের উপর। তাহলে এরিয়ান দ্য গ্রাফ যদি বেড়ে যায়, এরিয়ান গ্রাফ যদি বড় হয়ে যায়, তার মানে আমরা বলতে পারি থিঙ্কিং ডিস্টেন্স বেড়ে গেছে। তাহলে এই এরিয়ান দ্য গ্রাফটা দুইটা কারণে বড় হতে পারে, আইদার কি টাইম বেড়ে গেলে তখন, অথবা স্পিড বেড়ে গেলে তখন। তাহলে বেসিক্যালি এই এরিয়ান দ্য গ্রাফটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে টাইমের উপর, দ্যাট মিনস রিয়াকশন টাইম যেটাকে আমরা বলছি ডিলেটা, আর একটা হচ্ছে ইনিশিয়াল স্পিডের উপর। তাহলে ইনিশিয়াল স্পিড যদি বেশি হয়, তাও থিঙ্কিং ডিস্টেন্স কী হবে, ইনক্রিজ করবে, এরিয়ান দ্য গ্রাফটা ইনক্রিজ করবে। আর রিয়াকশন টাইমটা যদি বেশি হয়, ডিলেটা যদি বেশি হয়, তাও কি থিঙ্কিং ডিস্টেন্স বেড়ে যাবে, অত তোমরা বেশি হলে তারও বেশি হবে। ফাইন, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে লোড ক্যারিড মানে ম্যাসের উপর ডিপেন্ড করে না, যে ম্যাসগুলো গাড়ির উপর নিচে ওটার উপর ডিপেন্ড করতেছে না, বেসিক্যালি ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে কি রিয়াকশন টাইমের উপর, ইনিশিয়াল স্পিড আর কি। তাহলে আমরা ইনিশিয়াল স্পিড, তাহলে সেক্ষেত্রে এই দুইটা অপশন হবে না। তারপরে বি আর ডি এর মধ্যে কোনটা হবে, আমরা বলছি থিঙ্কিং ডিস্টেন্সের এক্সপ্রেশনটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স মাইনাস ব্রেকিং ডিস্টেন্স। কোথায় আছে এটা? হ্যাঁ, ডিতে। আচ্ছা, ডি কারেক্ট।